ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে চরম নৈরাজ্যের ছবি। খুন, তাণ্ডব, ভাঙচুর, পাথর বৃষ্টি, আগুন এবং এসবের সঙ্গে আবার ফিরল সেই ভারত বিরোধী জিগিরের ছবি। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়া হলো প্রথম আলো, ডেলি স্টারের মতো সংবাদপত্রের দফতর। তাণ্ডব চালানো হলো সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে। অনেক জায়গাতেই ইউনুস প্রশাসনের পুলিশ এবং সেনার বিরুদ্ধে উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনের জেরে ফিরে এলো সেই 2024 সালের 5ই অগস্ট। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর তৈরি হওয়া নৈরাজ্যের ছবি। 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। গত সপ্তাহেই তা ঘোষণা করে সেদেশের নির্বাচন কমিশন। এর মধ্যেই 12ই ডিসেম্বর রাস্তায় গুলিবিদ্ধ হন হাসিনা বিরোধী ছাত্রনেতা, বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, যিনি ঢাকা 8 আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে প্রচারে নেমেছিলেন। গুরুতর জখম অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যু হয় হাদির। এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাত থেকে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। আমরা শুধু সেই হাদির হত্যাকারীর বিচার চাই। প্রথমে জমায়েত থেকে মিছিল, সেই মিছিল থেকেই ওঠে ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলতে থাকেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে আসলে শাহবাগ মোড়ে অবস্থান করছে কিন্তু হাজারো ছাত্র জনতা, এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে সবাইকে শাহবাগে অবস্থান করার আহ্বান জানাচ্ছেন এবং তারা এই জায়গা থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবি কিন্তু একই সঙ্গে তুলছেন। শাহবাগ মোড়ের মাঝে আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ইউনুস সরকারের অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এই উপদেষ্টারা আমাদের রক্তের সাথে বেইমানি করছে, প্রত্যেকটা উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। এই উপদেষ্টারা কোনো মানুষের ভালোর জন্য ক্ষমতায় বসেনি। যদি ভালো থাকতো তাহলে হাদির যে খুনি রয়েছে তাকে যথা সময়ে অ্যারেস্ট করতো। এই হাদির যে খুনি সে কিভাবে ভারতে বলা যায়, এতদিন হয়ে যাওয়ার পরও কেন হাদির খুনি ধরা পড়লো না? এরপরই নৈরাজ্যের চেহারা নেয় বিক্ষোভ। রাতে ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথর বৃষ্টি শুরু করে দেয় বিক্ষোভকারীরা। দেখুন, আশঙ্কা নেই, উদ্বেগ আছে। কেন বলছি? ভারতবর্ষ এত বড় দেশ যে এই ছোটোখাটো 3-4টে দেশ মিলে যদি পাকিস্তান, বাংলাদেশ, তুর্কি এরা যদি ভারতবর্ষের পিছনে লাগে, ভারতবর্ষের উদ্বেগ হয়, আশঙ্কা হয় না। কারণ এই সবকটা দেশকে ভারতবর্ষ সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে একসাথে মোকাবিলা করতে পারে। এবার আসা যাক যে কিসের উদ্বেগ। আমাদের সাথে বাংলাদেশের 4000 কিলোমিটারের বর্ডার, আর মায়ানমারের সাথে বোধহয় 170 বা এরকম। এইবার এই বর্ডার দিয়ে মানুষ যদি ওখানে পীড়িত হতে থাকে, কারণ যেটা হচ্ছে এখন আমরা আজকাল দেখছি যে যখন একটা ভারত বিদ্বেষ আসছে, সেই ভারত বিদ্বেষটা প্রথম থেকে শুরু হচ্ছে কিন্তু আওয়ামী লীগ বিদ্বেষ দিয়ে। আওয়ামী লীগ বিদ্বেষ থেকে সেটা চলে আসছে ভারত বিদ্বেষ, এবং তারপরে যেটা হচ্ছে অল্প সংখ্যক মানুষের ওপরে একটা কোপ পড়ছে। এটাতে কিন্তু একটা বাংলাদেশে প্রায় হিন্দু, মুসলমান, শিখ, বুদ্ধিস্ট মিলিয়ে, খ্রিস্টান মিলিয়ে প্রায় 2.25 কোটি অল্প সংখ্যক মানুষ আছে। তাদের মধ্যে যদি 10%ও লোক এইদিকে চলে আসতে চায়, তাহলে ভারতবর্ষের জন্য আবার সেই 1971-এর একটা ক্রাইসিস সৃষ্টি হবে। সেটা আমাদের একটা উদ্বেগ। আরেকটা উদ্বেগ হচ্ছে বাংলাদেশ খুব বেশি পাকিস্তানের সাথে দহরম মহরম করছে। সেই পাকিস্তান যাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতবর্ষকে তারা আহ্বান জানিয়েছিল এবং ভারতবর্ষ গিয়ে তাদের দেশের পতাকা উত্তোলন করে। ওখানে 93,000 পাকিস্তানি সৈনিক তাদের জেনারেলদের সাথে পত্রপাঠ বিদায় করে। এবার সেখানে দেখা যাচ্ছে যে এখন পাকিস্তানের সাথে তারা বারবার ঘন ঘন ট্রেনিং করছে। পাকিস্তানের মানুষরা, জেনারেলরা এখানে আসছে বাংলাদেশের জেনারেলরা ওখানে যাচ্ছে। এইটা একটা চিন্তার কারণ। আর বাংলাদেশের কিছু ছেলে ছোকরা জাতীয় রাজনীতিবিদ, যারা আবার উপদেষ্টা কমিটিতেও ছিল,
তারা আজকাল যথেষ্ট প্রমিনেন্ট, তারা কিন্তু ভারতের সাথে বিদ্বেষ করতে গিয়ে সোজাসুজি সামরিক হুমকি দিচ্ছেন। তারা 7 সিস্টার দখল করে নেব, দিল্লি দখল করে নেব, আমরা যদি শেখ হাসিনাকে ফেরত না দিই তাহলে তারা নর্থ ইস্ট ইনসার্জেন্সিকে সাপোর্ট করবে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। এইগুলো কিন্তু খুব গভীর চিন্তার ব্যাপার, কারণ ভারতের যদি সার্বভৌমত্বে একটুও সন্দেহ আসে তাহলে ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না, কখনোই বলেনি। এখন তো ভারতবর্ষ যে শক্তির জায়গায় দাঁড়িয়ে আছে, যে রাজনৈতিক আর অর্থনৈতিক বা সামরিক ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে এটা সহ্য করবে না, এবং তার কিছু প্রতিফলন আমরা দেখতেও পাচ্ছি। যেমন ভিসা অফিস বন্ধ করে দেওয়া হলো, এর আগে আপনারা দেখেছেন যে বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, একমাত্র মুম্বাই বন্দর খোলা রাখা হয়েছিল। তার আগে কিছু কাস্টম পোস্ট আমরা দেখেছি বন্ধ করতে। তো বাংলাদেশ এক একটা করে অ্যাকশন দেখাচ্ছে, ক্রিয়া করছে, আর আমরা একটা প্রতিক্রিয়া দেখাচ্ছি তার, এবং এরপরে হয়তো বাংলাদেশের কোনো একটা সময় আসবে যে যখন আমাদের চিন্তার কারণ হয়ে পড়বে। এইবার আরেকটা কথা এখানে আমি বলতে চাইব যে ভারতবর্ষ চিকেন নেকের কথা বলছে এবং 7 সিস্টারের কথা বলছে। ভারতবর্ষ কিন্তু যদি 7 সিস্টার করে বারবার ভারতবর্ষকে উত্তক্ত করা হয়, উস্কানি দেওয়া হয়, তাহলে ভারতবর্ষ 7 সিস্টারকে কিন্তু 12 সিস্টার বানিয়ে দেবে। কারণ বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার আছে সেইখানে আপনি যদি উপর থেকে দেখেন, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, আপনার এই জায়গাগুলো, সিলেট, আমরা তো সেখানটা তো তাহলে ভারতবর্ষের সামরিক বাহিনী ঢুকে পড়তে পারে। কারণ তারা যদি এরকম করে বলতে পারে তাহলে ভারতবর্ষকেও সেদিকে চিন্তা করতে হবে, এবং সেই আমার মনে হয় সেই দিন আসবে না। এইগুলো রাজনীতির আগে একখানা নানান রকম রেটরিক শুরু হচ্ছে, বাট যদি সুমতি হয় ভালো, আর না হলে ভারতবর্ষ তো একটা সময় বাধ্য হবে সামরিক মানে একটা কোনো ঘটনা ঘটাতে। রাত যত গড়ায় তাণ্ডব ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যান্য অংশে। এই হলো চট্টগ্রামের হাবিব লেনে অবস্থিত ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস। বৃহস্পতিবার রাতে এখানে জমায়েত করে বহু বিক্ষোভকারী। প্রথমে ভারত বিরোধী স্লোগান, তারপর শুরু হয় পাথর বৃষ্টি। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম ভারতীয় যে হাই কমিশনের অফিসে এসে সেখানে কিন্তু পাথর নিক্ষেপ করা হচ্ছে। সেই সময় কোনো পুলিশ বা সেনাকে দেখা যায়নি, অবাধে চলে পাথর বৃষ্টি। বেশ কিছুক্ষণ ধরে এই অরাজকতা চলার পর অবশেষে মোতায়েন করা হয় সেনা। খুলনাতেও দেখা যায় একই ছবি। ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের উদ্দেশ্যে রাজশাহীতে মিছিলে নামে ভারত বিদ্বেষী সংগঠন জুলাই 36 মঞ্চ। এই অবস্থায় খুলনা ও রাজশাহীতে ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবারের তাণ্ডব আছড়ে পড়ে প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রের অফিসে। অবাধে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। খুলনার সলুয়া বাজারের কাছে ইমদাদুল হক মিলন নামে সাংবাদিককে গুলি করে খুন করা হয়। ময়মনসিংহে দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে প্রকাশ্যে জ্বালিয়ে দেয় মৌলবাদীরা। ঢাকার ধানমন্ডিতে তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্র ছায়ানটক। রেহাই পায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। ছিঁড়ে ফালা ফালা করে দেয়া হয় জাতীয় কবি নজরুল ইসলাম, লালন ফকিরের ছবি। হামলা চালানো হয় 32 ধানমন্ডিতে মুজিবের ভাঙা বাড়িতে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আগে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। আস্তে আস্তে পাকিস্তানিরা ওখানে ঘাঁটি গাড়ছে, পাকিস্তানি সেনানায়করা সেখানে আসছে। মোহাম্মদ ইউনুস এমন সব যে নাকি বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, সে এমন সব কার্যকলাপ করছে সবকটাই ভারত বিদ্বেষী। বাংলাদেশের সেনাবাহিনী কে যে চিফ, যে জেনারেল জমান, তাকে ইউনুস খুব একটা বিশ্বাস করছে না। সে জেনারেল রহমান বলে আরেকজন জেনারেলকে সামনে দাঁড় করাচ্ছে এবং পাকিস্তানের সাথে সংযোগ করে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে করছে। কুমুরিটোলাতে যে ডেভেলপমেন্ট আপনারা জানেন, যে উত্তরবঙ্গে চিকেন নেকের পাশে, সেই এখানে একটা চীনের সাথে সহযোগিতা করে চীনের প্লেন ওখানে নামতে শুরু করেছে আমাদের চিকেন নেককে, যাতে একটা বিপদমূলক অবস্থায় ফেলতে পারে। ভারত সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে সেই ব্যাপারে। চিকেন নেক এখন গন্ডারের নেক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ভারতবর্ষ কিন্তু অত্যন্ত সংযমের সাথে এটা চাইছে। ভারতের যে 3টে নীতি বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে যে আমরা বর্তমান বাস্তব পরিস্থিতিমুখী এবং উভয় দেশের উপযোগী, এবং আমাদের ওখানে যারা সংখ্যালঘু মানুষেরা আছে
তাদের নিরাপত্তা থাকবে, সম্মান থাকবে, এমন পরিস্থিতিতে আমরা দুই দেশ সহযোগিতার সঙ্গে এগিয়ে যাব। কিন্তু বাংলাদেশে যেহেতু এখন নির্বাচন আসছে, সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন, সেখানে যেটা করেছে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে নাকি বাংলাদেশের স্বাধীনতা আনার ব্যাপারে একটা প্রমুখ ভূমিকা পালন করেছিল শেখ মুজিবুরের নেতৃত্বে, তাকে অবৈধ করে দিয়েছে। এখন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জামাত এবং বাংলাদেশ সিটিজেন পার্টি, নাগরিক পার্টি, এরা এবং আরও ছোটোখাটো কিছু মৌলবাদীদের সংগঠন মিলে একটা নির্বাচনের লড়ার ব্যবস্থা করছে। সেই নির্বাচনটা একপেশে হবে, কিন্তু আভ্যন্তরীণ নির্বাচনের আমরা যখন বিশ্লেষণ করি যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেত্রী খালেদা জিয়া এখন মোটামুটি অসুস্থ এবং কোনো কিছু করার মতো অবস্থায় নেই। তার নেতৃত্ব ওর ছেলে তারেকের কাছে গেছে। সে কিন্তু বারবার একটা আশঙ্কা প্রকাশ করছে, কাদের নিয়ে আমি রাজত্ব করব। খালেদকেও এই ভারতবর্ষ থেকে এইটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিছু করতে চাই না, কিন্তু আমরা চাই যে বাংলাদেশের মাটির থেকে ভারতের বিরুদ্ধে যেন কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু এখন আস্তে আস্তে যখন বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে এবং বাংলাদেশের জামাতের সাথে বিএনপি, বাংলাদেশের ন্যাশনাল পার্টি, তাদের সঙ্গে সমঝোতায় কিছুটা গরমিল হচ্ছে, এইটা যখন বাংলাদেশের জামাত পার্টি বুঝতে পারছে, তখন এরা বুঝতে পারছে যে ভোটে কি হবে কি হবে না তার একটা নিশ্চয়তা নেই, তাই তারা এই সব নানান রকম গন্ডগোল সৃষ্টি করছে। এবং গতকাল যে জিনিসটা ওরা 16ই ডিসেম্বরে করলো সারা বাংলাদেশ ব্যাপী, এটা একটাই উদ্দেশ্য, বাংলাদেশের সাধারণ নাগরিকের দৃষ্টি বাংলাদেশ যে 16ই ডিসেম্বরে পাকিস্তানের যে আত্মসমর্পণের যে ইতিহাস, সেইটা যেন মনে না করতে পারে। এখন যেই আশঙ্কা তৈরি হয়েছে, ভারত কাছে একটি প্রথম কথা যে ওখানে কোনো চীন বা পাকিস্তান বা কোনো ভারত বিদ্বেষী বা আমেরিকা ঘাটে হতে পারবে না। বাংলাদেশের যে মাইনরিটি, তাদের যেন নিরাপত্তা থাকে। বাংলাদেশে আবার ফিরল সেই দেশের ছবি। নৈরাজ্যের হাত ধরে পদ্মা পাড়কে গ্রাস করল ভারত বিদ্বেষের জিগির। তাণ্ডবে তছনছ হল সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জায়গায় রাতভর চলল ধ্বংসযজ্ঞ। বিক্ষোভের নামে তাণ্ডব। আছড়ে ভাঙা হলো হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেল না ছায়ানটের সংগ্রহে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য সব বই। রেহাই পেল না নজরুল ইসলাম থেকে লালন ফকিরের ছবিও। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, ভাবা যায় না। কেননা নিজেদের সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে একটা জাতি থাকে কি? শুধু পলিটিক্স নিয়ে তো একটা জাতি বাঁচে না, তো ইন্ডাস্ট্রি নিয়েও বাঁচে না, তাকে বাঁচতে হয় তার সংস্কৃতির ওপরেও। ছায়ানটকে ধ্বংস করা হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা। এর নিন্দা করার ভাষা আমার নেই, কিন্তু কি আর বলবো, একটা অন্য দেশ, তার সম্পর্কে তো আর আমাদের কোনো মন্তব্য বা আমাদের কোনো মত তো তারা গ্রাহ্য করবেন না। বাংলাদেশ শান্ত হোক। বাংলাদেশ অশান্ত হলে আমরা উদ্বিগ্ন হই, আমাদের খারাপ লাগে। এটা আমাদের পড়শি দেশ, তারা যা করছেন সেটা ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং আমি সকলকেই বলবো যে শান্তি বজায় রাখুন। ভাঙচুর বা কোনো কিছুকে ধ্বংস করে কিছু লাভ করা যায় না, এটি আমার বলার কথা, এটি আমার আবেদন। ছায়ানটের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা গেছে ঘরগুলোতে পড়ে রয়েছে শুধুই ছাইয়ের স্তূপ। পুরো ঘটনাটি আন্তর্জাতিক ঘটনা, কিন্তু তা বলে এপার বাংলার বাঙালি হিন্দু বা যে কোনো পশ্চিমবঙ্গের বাঙালি শুভবুদ্ধি সম্পন্ন তারা নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে না। তার কারণ আমরা দেখেছি যে এই ঘটনা বারবার আমাদের এই প্রদেশের বা এই রাজ্যের বিভিন্ন জায়গাকে স্পর্শ করেছে। আমরা বিভিন্ন সময় যখনই বাংলাদেশে কোনো উৎপাত হয়েছে তার প্রভাব আমাদের এই রাজ্যে পড়েছে, সেটা 47-এর দেশভাগই হোক না কেন, কিংবা তারপরে 71-এর যুদ্ধ, তারপরে হজরতবাল,
তারপরে আরও বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আমি শুধু বলতে চাই যে কেন এখনো পর্যন্ত বহু জায়গায় এই ছায়ানটের ওপর আক্রমণ হয়েছে বা ছায়ানট ভাঙচুর হয়েছে, তার আগে বিভিন্ন ভাস্কর্যকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে একতরফাভাবে পোগ্রম চলেছে, যে কথা কেউ এই পশ্চিমবঙ্গের সহজে মুখ থেকে নাকি উচ্চারণ করতে পারেন না, যারা কিনা সিলেক্টিভলি সেকুলার, যারা প্যালেস্টাইনে অত্যাচার দেখতে পান কিন্তু আমাদের পার্শ্ববর্তী এখান থেকে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টার রাস্তায় পশ্চিমবঙ্গের মাটি থেকে যে রাষ্ট্রটাতে পৌঁছানো যায় সেখানের কোনো কিছু দেখতে পান না। আমার কাছে ঘাড় হিম করা ভিডিও এসেছে কালকে, শুধুমাত্র সাংবাদিককে খুন, শুধুমাত্র সংবাদপত্রের অফিসে আগুন, শুধুমাত্র কি ছায়ানটের বাড়িতে আগুন, বা হিন্দু সংস্কৃতির যেটুকু বেঁচে বুচে আছে বা বাঙালি সংস্কৃতি হিসেবে যেটাকে আমরা গর্ব করতে পারি, 5000 বছরের সংস্কৃতি বা 2000 বছরের সংস্কৃতি যাই হোক না কেন মতান্তর, কিন্তু তার কোনটা হয়েছে? কালকে একজন হিন্দু যুবককে আমি দেখাতে চাই সেই হাড়িম করা ভিডিও, একজন হিন্দু যুবককে এইভাবে পিটিয়ে আদমরা করে অর্ধনগ্ন অবস্থায়, পুরো নগ্ন অবস্থায় গলায় ফাঁসি দিয়ে একটা গাছে ঝুলিয়ে পোড়ানো হচ্ছে, একটা গাছে ঝুলিয়ে আগুন দিচ্ছে, খড়ে আগুন দিয়ে। আপনারা দেখুন কোন দেশেতে এটা হয়, কোন সভ্য মানুষ সামাজিকতা, যারা ওপারেও বাঙালি এপারেও বাঙালি দেখেন, এপারের কোন বাঙালি এইরকম কাজ করতে হিম্মত পাবেন? তার কারণ হচ্ছে হয়তো পাবেন, সেটাই হয়েছিল মুর্শিদাবাদে, হরসুন্দর দাসকে খুন করা কুপিয়ে, আর তার সঙ্গে হরগোবিন্দকে খুন করার সঙ্গে এই ছবির কোথায় ফারাক আছে? দীপু দাস আর হরগোবিন্দ দাস একই বৃন্তে 2টি কুসুম না হলেও একইভাবে 2টি খুন। এর প্রতিরোধ করা দরকার। এইবারে তৃণমূল কংগ্রেসের অনেকে বলে বেড়াচ্ছেন এইসব ভিডিও একদম দেখানো যাবে না, অত্যাচার হবে, এই হবে তাই হবে, এমনকি অফিসিয়াল স্পোকসপারসনও নাকি তাদের অনেক কিছু বলছেন। আমরা এর বিরোধিতা করছি। এসব রাজনৈতিক সচেতন ব্যক্তি নাকি রাজনীতির আফিম খেয়ে গুঁদ হয়ে থাকেন, যারা হিন্দুদের ওপর এই অত্যাচার দেখতে পারেন না, তাদেরকেও কিন্তু এবারে উত্তর দিতে হবে। এই নির্বাচনে আমরা একটা কথা পরিষ্কারভাবে বাংলার মানুষকে বলতে চাই, এই পশ্চিমবঙ্গের মানুষকে, যে তৃণমূল কংগ্রেস যেভাবে 2011 থেকে 2025 তোষণের এবং শোষণের রাজনীতি করেছে, যেভাবে আড়াআড়িভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছে, যেভাবে বহুত্ববাদকে অস্বীকার করার ডাক দিয়েছে সরাসরি, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে গন্ধা ধর্ম একটি প্ল্যাটফর্ম থেকে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের নাম্বার 2 কলকাতার তিনি মেয়র, তিনি বলেছেন যে ইসলামের দাওয়াতকে স্বীকার করতে হবে, যেরকম ভাবে দাঁড়িয়ে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছেন যে 26-এর মতন যদি ভোট হয় তার আগেই তিনি বলেছেন যে হামদো হামারা দো এই কার্যক্রম নাকি হিন্দুদের জন্য হবে আর মুসলমানদের জন্য হামদো হামারা ছে করা উচিত। যেভাবে এই একই পদ্ধতিতে বাংলাদেশের মতন করে হিন্দুদের ওপরে একছত্র অত্যাচার হচ্ছে, বাঙালির হিন্দুর মানবিন্দুগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকা লোকেরা যারা র্যাডিক্যালিস্ট ইসলামে দীক্ষিত, তারা দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 1টা নাগাদ হুড়মুড় করে ধানমন্ডিতে ছায়ানটের ভবনে ঢুকে পড়ে নিহত নেতা হাদির অনুগামীরা। তছনছ করে দেওয়া হয় ছায়ানটের 7তলা ভবনের প্রায় প্রতিটা ঘর, চেয়ার টেবিল বেঞ্চ থেকে বাদ্যযন্ত্র, হাতের কাছে যে যা পেরেছে সেটাই ভাঙতে থাকে হামলাকারীরা। 1961-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে তৈরি হয়েছিল এই ছায়ানট। প্রতিষ্ঠার 64 বছরের মাথায় তছনছ করে দেওয়া হলো বাংলাদেশের সংস্কৃতি চর্চার এই পীঠস্থানকে। ছিঁড়ে দেওয়া হয় ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনের ছবি। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যারা এই আগ্রাসনটা করেছে তারা বোঝাই যায় যে ইসলামের একটা খুব সংকীর্ণ ধারণা নিয়ে, যে ইসলাম সঙ্গীত বিরোধী, সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে একটা বিদ্বেষ আছে, এই সমস্ত একটা বিকৃত মানসিকতা থেকে এটা ঘটেছে। জায়গা যেখানে সৌদি আরবিয়াতে পর্যন্ত সঙ্গীত নিষিদ্ধ নয়, সেখানে স্কুলে গান শেখানো হয়, আর দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমান দেশগুলোতে গান শেখানো হয়, সেখানে বাংলাদেশ হঠাৎ এত সঙ্গীত বিরোধী কেন হয়ে উঠলো আমি ভেবে পাচ্ছি না। ফলে এটা কেন বাংলাদেশের মানুষ ঠান্ডা মাথায় ভাবছে না, যে দেশে আমার জন্ম, যে দেশকে আমি ভালোবাসি, সেই দেশের মানুষ কেন ঠান্ডা মাথায় ভাবছে না সংবাদপত্রের অফিস ছায়ানটের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান,
যাদের নববর্ষের উৎসব, যাদের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, এইগুলো তো সব ধ্বংস করতে চলেছে। এতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে এবং নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমি ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে আছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে যেভাবে বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে ধ্বংসযজ্ঞ চালানো হলো তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন এপারের মানুষেরা। তাদের মতে ভারত বিদ্বেষের পালে হাওয়া দিতেই হামলা চালানো হয়েছে ছায়ানটে। আসলে বাংলাদেশে বাঙালিয়ানাকেই শেষ করে দিতে চাইছেন হামলাকারীরা। বাংলাদেশ নিয়ে একাধিক উদ্বেগজনক খবর আসছে। যে হিংসা এবং আনুষঙ্গিক পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এই জিনিস নিন্দনীয়, এই জিনিস চলতে পারে না, চলা উচিত নয়। এখন এই বিষয়টা অন্য দেশের ইস্যু, অর্থাৎ আন্তর্জাতিক ইস্যু। ফলে এই মুহূর্তে এ রাজ্য থেকে রাজ্য সরকারের আমাদের এখানে তো কিছু করার নেই। এটা মূলত কেন্দ্রীয় সরকার, তাদের দায়িত্ব। এবং এই সব ক্ষেত্রে, এই সব সময় যেখানে আন্তর্জাতিক বিষয় এবং নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় থাকে, আমরা সেখানে পরিষ্কারভাবে এই সময়গুলিতে নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে থাকি। কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে। বিদেশমন্ত্রী, বিদেশ মন্ত্রক, তারা বিষয়টা দেখুন, অবিলম্বে তাদের অবস্থান জানান, কি কি করণীয় আছে হোক। বাংলাদেশে যে অমানবিক কিছু খবর আসছে, অনেক খবর আসছে, অনেক ভিডিও আসছে, এর মধ্যে সত্যাসত্য পরীক্ষা করা সঙ্গে সঙ্গে সম্ভব হচ্ছে না, সেগুলো স্প্রেড করছে। এবং এক্ষেত্রে একটা খুব আপত্তিকর জিনিস হচ্ছে, এই বিজেপির অমিত মালব্য এবং আরও কয়েকজন এদিক ওদিক, তারা বাংলাদেশের এই ঘটনার সঙ্গে তারা পশ্চিমবঙ্গকে তুলনা করে অত্যন্ত আপত্তিকর কিছু পোস্ট করছেন। এগুলো শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন নয়, এটা প্ররোচনামূলক, আগুন নিয়ে খেলা। এরা ভোটের সময় উগ্র ধর্মের মেরুকরণ করতে গিয়ে বাংলায় প্ররোচনা দিচ্ছে, শান্ত সম্প্রীতি সংহতির বাংলাকে অশান্ত করতে চাইছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং বাংলার মানুষ হতে দেবে না। কিন্তু যেভাবে বাংলাদেশের এই ঘটনাগুলির সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে পোস্ট হচ্ছে, পুলিশ আইনত ব্যবস্থা যদি মনে করে তাদের নেওয়া উচিত। কারণ এইভাবে মানুষকে বিভ্রান্ত করে প্ররোচনা দেয়া, এটা হতে পারে না। বাংলাদেশে যেভাবে আক্রমণের খবর আসছে, সংবাদপত্র থেকে শুরু করে সেখানকার সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সেখানকার ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত রাখার বিষয়, এগুলো তো কেন্দ্রীয় সরকারের বিষয়। তো আমাদের এখানে কি? আমাদের এখানে আমরা দেখি বিজেপির রাজনীতি, কখনো রানাঘাটের সাংসদ বলেন আমরা ক্ষমতায় এলে সীমান্ত তুলে দেব, দুই বাংলা যেন মিলেমিশে চলে। আবার কেউ বলেন যে বাংলা এই ভাষাটা কোনো ভাষা নয়, বাংলাদেশি ভাষা। আমরা এখানে তারা বৈধ বাংলা ভাষী ভারতীয়কেও তারা বাংলাদেশে পাঠিয়ে দিতে চান বা দেন। তো এই যে বিজেপির একটা অদ্ভুত উন্নয়নের বাইরে গিয়ে শুধুমাত্র এইসব ধর্ম, বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান, সেইটা করতে গিয়ে এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বাংলার সঙ্গে টেনে একটা প্ররোচনামূলক প্রচার শুরু হয়েছে। এইটা কিন্তু আমাদের তীব্র নিন্দা, প্রতিবাদ, সতর্ক থাকতে হবে এবং আইনত প্রয়োজনে ব্যবস্থা পুলিশ নিতেই পারে। কেন্দ্রীয় সরকার, আমরা পরিষ্কারভাবে আবার বলে দিই, আমাদের দলের যে নীতি, আমাদের দলের নীতি এই ধরনের পরিস্থিতিতে আপনারা এর আগেও দেখেছেন যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, অন্য দেশের সঙ্গে বিষয়, অথচ আবার দেখুন আমাদের সঙ্গে, আমাদের পাশেই সেই দেশটি, কিন্তু আমাদের কিছু করার নেই, যা করতে হবে কেন্দ্রকে করতে হবে। শুধু বাংলাদেশের সংস্কৃতির পীঠস্থান ছায়ানটি নয়, বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব থেকে রেহাই পেল না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
ধ্বংস করে দেওয়া হলো প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিস। সামনে এসেছে বৃহস্পতিবার রাতের সেই হাড়হিম করা ছবি, যেখানে দেখা গেছে সংবাদ মাধ্যম দুটির অফিসের বাইরেও আগুন লাগানো হয়েছে। অনেকে আতঙ্কে দৌড়দৌড়ি করছেন। এই মুহূর্তে ডেইলি স্টার ভবনটির ভিতরে কিন্তু একদম দাও দাও করে আগুন জ্বলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর নৈরাজ্য শুরু হয় বাংলাদেশে। আমরা শুধু সেই হাদির হত্যাকারীর বিচার চাই। তাণ্ডবের আগুন পুড়িয়ে খাক করেছে সংবাদপত্রের অফিসকেও। প্রথম আলোর 4 তলা ভবন প্রায় পুরোটাই ভস্মীভূত হয়েছে। পাশে ডেইলি স্টারের ভবনের নিচের 2টি তলা আগুনে পুড়ে গিয়েছে। বাংলাদেশের যে এই প্রবলেমটা আজকের নয়। এই প্রবলেমটা শুরু হয়েছে যবে থেকে ইউনূস গভর্নমেন্ট এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে স্টার্ট করেছে। তো এই জিনিসটা যদি আমরা ভালো করে অ্যানালিসিস করি, এটাতে দেখতে হবে যে ফার্স্টলি আমাদের যতগুলো নেবার আছে, যেগুলো একটা টাইমে ওয়ান্স আপন এ টাইম সার্ক কান্ট্রিজ বলতাম আমরা, এরা সবাই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া। এরা কেউ ফর ইন্ডিয়া বলে আমি দেখছি না। সব এমনভাবে সব ডেভেলপ হচ্ছে চারিদিক দিয়ে, প্রবলেমগুলো সেগুলো সব অ্যান্টি ইন্ডিয়া। কারণ কেন? কেউ একটা স্ট্রং নেবারকে তার ভালো লাগে না। সবার মনে হয় যে উইক নেবার থাকলেই যেন বেটার, এবং তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট করে সবসময় ট্রাই করে যাচ্ছে যে ওরা ফাইট করবে কোনো একটা জিনিস নিয়ে। তো এইটার থেকে এইটা সূত্র। তো এই সূত্রটা ধরে আমরা যদি চলি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে যে আপরাইজিংগুলো হচ্ছে, এগুলো ঘটনা যেগুলো করিয়ে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের বাইরের মদত ছাড়া তাদের কোনো গাটস নেই যে তারা এরকম বড়োভাবে চারিদিক থেকে বলতে শুরু করবে যে ইন্ডিয়ার 7 সিস্টার্সটা তাদের, ইন্ডিয়ার এই অংশটা তাদের, ইন্ডিয়াকে আমরা চিকেন স্নেকে যা খুশি করে দিতে পারবো। এইসব জিনিস তো আগে কোনো দিন হয়ে ওঠেনি। ওদের সাথে আমাদের ডিফেন্সের ভালো কোঅপারেশন চলে। এই রিসেন্টলি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ওদেরই ফরেন স্টুডেন্টের মধ্যে একটি লেফটেন্যান্ট যে কমিশন হলো, ওখান থেকে হি গট দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, ক্যাডেট, অফিসার ক্যাডেট অ্যাওয়ার্ড। তো এইগুলো যদি আমি দেখি যে ইন্ডিয়া তো নিজের তরফ থেকে সব করছে, এমনকি ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন, যেখানে আমাদের স্টাফ কলেজ এক্সাম ইয়েটা হয় 1 ইয়ারের জন্য, MSc ইন ডিফেন্স স্টাডিজ অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিসিস, সেখানে বাংলাদেশি অফিসাররা ফ্রম অল আর্মস, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স আসে এবং তারা ট্রেনিং করছে। বাংলাদেশি অফিসাররা আর অন্য জায়গাতে আমাদের মিলিটারি ইনস্টিটিউটগুলোতে অফিসার ক্যাডেট হিসেবে ট্রেন করছে। তো এইগুলো যখন আমরা করছি, আমরা সব রকম দিক দিয়ে সহযোগিতা করছে, তো ওয়াই বাংলাদেশ ইজ নট রেসপন্ডিং ইন দ্য ওয়ে দে শুড রেসপন্ড লাইক এ রেসপন্সিবল কান্ট্রি। এবং বাংলাদেশের এই প্রবলেমটার জন্যই কিন্তু আজকে আমরা অনেক রকম স্টেপ নিতে বাধ্য হচ্ছি, এবং আই এম ভেরি শিওর আমাদের গভর্নমেন্ট আর ওয়েট অ্যান্ড ওয়াচ করবে না। এবং এইসব আপরাইজিং আমাদের ইন্ডিয়ান এম্বাসির এগেনস্টে এইভাবে একটা অ্যাটাক, যেটা আমি বলবো কালকে হয়েছে, সেটা যদি আমি কনভেনশনের দিক দিয়ে যাই, ইউ ক্যানট অ্যাটাক আওয়ার এম্বাসি ইন এ ফরেন কান্ট্রি, অ্যান্ড গভর্নমেন্ট ইজ ডিউটি বাউন্ড টু গিভ আস প্রোটেকশন। সেটাও কিন্তু হচ্ছে না। তো এই জিনিসগুলো দেখে ওখানে একজন হিন্দু পলিটিক্যাল পার্টির তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তো এইগুলো যদি আমি দেখতে চাই, আমাদের দেশে তো এগুলো কেউ কিছু করছে না। অনেক বাংলাদেশি আছে আমাদের দেশে, তাদের এগেনস্টে তো কেউ কিছু করছে না। বাট আমরা কোনো আপরাইজিংয়ে যাচ্ছি না, এবং আমরা চাইও না সেরকম কোনো ঘটনা ঘটুক। উই অনলি ওয়ান্ট পিসফুল কোএক্সিস্টেন্স, এদিকে বা ওদিকে, যেদিকেই আছে তারা আমরা যেন পিসফুলি জায়গাটায় থাকতে পারি, এইটা আমাদেরকে দেখা খুব দরকার। ঢাকার কারওয়ান বাজার এলাকায় এই 10 তলা ভবনে রয়েছে ডেইলি স্টারের দপ্তর, তার অদূরেই প্রথম আলোর দপ্তর। রাত 12টা নাগাদ সেখানে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই ভবনে। ডেইলি স্টারের দপ্তরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হলো গোটা বিল্ডিং এর কাঁচ। লন্ডভন্ড করে দেওয়া হলো আসবাবপত্র, নিউজ ডেস্ক।
প্রায় 200 জন মিলে তাণ্ডব চালায় গোটা অফিসে। নিচে থাকা সংবাদপত্রের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে ছড়িয়ে পড়ে 3 তলা পর্যন্ত। ডেইলি স্টারের অফিসের 10 তলার ছাদে অন্তত 28 জন কর্মী আটকে পড়েন। প্রাণ বাঁচাতে সকলে বহুতলের ছাদে গিয়ে আশ্রয় নেন। প্রায় 4 ঘন্টারও বেশি সময় তাঁরা ছাদে আটকে ছিলেন। ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম রাতেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, প্রচন্ড ধোঁয়া, আপনারা আমাদের মেরে ফেলছেন। আগুন নেভানোর পর ক্রেন এনে আটকে পড়া সাংবাদিকদের নামানো হয়। ততক্ষণে সব শেষ। নষ্ট হয়ে গেছে অফিসের বহু নথি এবং যন্ত্র। বিভীষিকাময় সেই সময়ের বিবরণ দিয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক প্রবীর দাস। কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন, তার সারা জীবনের তোলা সমস্ত ছবি তাণ্ডবের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার ওখানে ওই যে আমাদের ক্যামেরা, লেন্স, আনুষঙ্গিক সবকিছু মিলে প্রায় আমার একটা সাংবাদিকের ডয়ারে প্রায় ধরো না 25 থেকে 30 লাখ টাকার জিনিস থাকে। আমার সব স্মৃতি, আমার যে এত বছরের কেরিয়ারে যে ছবি তোলা, আমার যে 4-5টা হার্ড ড্রাইভ, তারপরে হচ্ছে আমার পাসপোর্ট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শুক্রবার প্রকাশ করা যায়নি পত্রিকা। কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমের অফিসে হামলা করেই ক্ষান্ত হয়নি মৌলবাদীরা, গুলি করে খুন করা হলো সাংবাদিককেও। খুলনার সলুয়া বাজারের কাছে এক সাংবাদিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত বছর 45-এর সাংবাদিক, নাম ইমদাদুল হক, মিলন স্থানীয় ডুমুরিয়া সলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। কর্মরত ছিলেন বর্তমান সময় নামে একটি পত্রিকায়। বৃহস্পতিবার রাতের এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে 1971 সালের 25শে মার্চের কথা, যেদিন পাকিস্তানি হানাদাররা দৈনিক সংবাদ ও ইত্তেফাক পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছিল। এবার মৌলবাদীদের তাণ্ডবে পুড়ে ছাই হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতর। বাংলাদেশে এখন যে ব্যাপারটা চলেছে এটা খুবই দুঃখজনক আমাদের পক্ষে তো নিশ্চয়ই, কারণ আমরা এই দেশটাকে ক্রিয়েট করেছিলাম এবং বাকি যে কোনো স্বাধীন এবং শুভবুদ্ধি সম্পন্ন দেশের জন্যে। এটা যে হঠাৎ একটা ব্যাপার হয়ে উঠেছে ঠিক বোধহয় তা নয়। এটা একটা বড় নাটক, অনেক দিন ধরে রচিত হয়েছে এবং যার প্রথম অঙ্ক বোধহয় প্রথম হয়েছিল 1975 সালের 15ই আগস্ট, যেদিন ওদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ওরা অ্যাসাসিনেট করেছিল এবং তার পরিবারের লোকজনদেরকেও। বাংলাদেশ লিবারেট অথবা ক্রিয়েটেড ঠিকই হয়েছিল এবং আমরা ওদের 93,000 সৈনিককে বন্দী করে নিয়ে এসেছিলাম এবং তারপরে তাদেরকে দেশে ফেরত দিয়ে দিয়েছিলাম। কিন্তু নাগরিক যারা ছিল তারা সবাই তো বাংলাদেশ মনোভাবাপন্ন নয়। তার মধ্যে প্রচুর নাগরিক ছিল যাদের অ্যালায়েন্স পাকিস্তানের সঙ্গে ছিল এবং তারা যখন এই যুদ্ধের পরে প্রচণ্ড জাতীয়তাবাদী একটা মনোভাব দেশের মধ্যখানে এসে দাঁড়ালো, তখন তারা ন্যাচারালি যে কোনো ক্যান্সার জার্মস যেগুলো হয় সেগুলো সুপ্ত থাকে। আস্তে আস্তে তারা মাথা চাড়া দিতে শুরু করলো। প্রথম ট্রিগার্ড হলো শেখ মুজিবুরের অ্যাসাসিনেশন এবং তারপরেও তারা খুব একটা মাথা তুলতে পারল না। কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এরা কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েনি। এরা ছিল ঠিকই, আস্তে আস্তে জোট বাঁধছিল এবং এই করতে 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 একদিন আসলো যখন এরা দেখলো যে ইসলামাইজেশন ইন দ্যাট কান্ট্রি ইজ এ মাস্ট। ওরা ভাবলো যে এবার আমরা করে উঠতে পারবো এটাকে একটা র্যাডিক্যাল ইসলামিক স্টেট, যেটা মৌলবাদী ইসলাম এর প্রতিষ্ঠা করা একটা দেশের মধ্যে। সেটা করতে গিয়ে যখন প্রথম বোধহয় এটার একটা ট্রিগার পয়েন্ট আসলো, যাতে বিদেশি সাহায্য বোধ হয় আসলো, কারণ আমেরিকাকে যখন সেন্ট মার্টিন আইল্যান্ড এ নিজেদের একটা পোস্ট তৈরি করতে শেখ হাসিনা বারণ করলেন,
তখন সেটা খুব আমেরিকার পছন্দ মতন হয় না। একটা ক্ষুদ্র দেশ বাংলাদেশ, তারাও তাকে না করছে। এদিকে চীনের প্রচণ্ড ইন্টারেস্ট, কেননা চীন তো তাদেরকে সব ওয়েপন্সগুলো দেয়, প্রায় 80 to 90% অফ দ্য ওয়েপন্স বাংলাদেশের চীনে তৈরি। কাজে দুটো দেশেরই প্রচণ্ড ইন্টারেস্ট। সামনে কে শিখণ্ডী হচ্ছে পাকিস্তান। তারা তো কোনো দিন তাদের দ্য লিকিং দ্য উন্স বলে না, একটা দেশকে যখন কেটে বার করে নেওয়া হয়, ছিঁড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে তাদের যে পোর্শন, একটা যেটা অঙ্গ, যেটা বিষাক্ত করে তুলছিল তারা, তখন তারা তো ঠিক চুপ করে থাকে না, তারা যে স্টার্টেড লিকিং দ্য উন্স। তাদেরকে ইউজ করে এই অলওয়েজ, কেন যে কোনো এরকম কাজ করার জন্য প্রচুর অর্থ সাহায্য দরকার হয়, অর্থ সামগ্রী সমস্ত সাহায্যের দরকার হয়, সেগুলো নিশ্চয়ই ওই থ্রু দিয়ে আসছিল। কেননা দেখতে পারলেন যখন এই মৌলবাদীরা আস্তে 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 যখন এগিয়ে আসলো, এবং গত বছর একটা অগস্ট মাসে যখন দ্য আলিবাই রিজন ওয়াজ যে কোটা, মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যে প্রবলেমটা ওদের দেশের মধ্যে এডাপ্ট করেছিল, সেটা ইভেন টু দ্য এক্সটেন্ট যেটা গভর্নমেন্ট সাকাম্ব করে গিয়েছিল, যে বলে দিয়েছিল যে এই কোটাটা ওনারা নামিয়ে দেবেন এবং কম করে দেবেন, কিন্তু তা সত্ত্বেও ওরা এটা করতে দে ডিডন্ট স্টপ, এবং ওরা এই আফসাসটা করলো এবং শেখ হাসিনা গভর্নমেন্টকে তুলে ফেলার পরে যেটা হলো, সেটা খুব র্যাপিড ইসলামাইজেশন শুরু হলো ওখানে। এই র্যাপিড ইসলামাইজেশন বলতে আমি একটা উদাহরণ দিতে চাই। প্রথম গত বছর এই বছরের 9ই সেপ্টেম্বর, ইফ আই এম কারেক্ট, ঢাকা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্ট টেক ওভার করার পরে এই প্রথম ইলেকশন হলো ঢাকা ইউনিভার্সিটিতে। এই ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে all 12 seats were lost and all 12 seats were owned by the Islamic party. সংবাদপত্রের অফিসে হামলার তীব্র প্রতিবাদ করে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ জানিয়েছেন, এই হামলার ঘটনা দেশের সংবাদ মাধ্যম, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কালো দিন। বাংলাদেশের বাকস্বাধীনতা, ভিন্ন মতের প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে। সংবাদপত্রের অফিসে হামলার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করেন প্রথম আলোর কর্মীরা। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে বিকেল 4টায় এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও এই মানববন্ধনে যোগ দেন। ভয়ঙ্কর নৈরাজ্য। সাধারণ নির্বাচনের আগে ফের একবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মাপাড়ের দেশে। ফের আক্রান্ত পদ্মাপাড়ের হিন্দুরা। ময়মনসিংহে দীপুচাঁদ দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন দীপু। ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাড়িতে থাকতেন। হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির খুনের জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের আগুন জ্বলতে শুরু করে। রাত 9টা নাগাদ বিক্ষোভের মাঝে পড়ে যান দীপু দাস। তাঁকে পিটিয়ে খুন করা হয়। এরপর প্রকাশ্যে মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা ভয়াবহ এবং বিপজ্জনক। একের পর এক প্রথম আলো সহ সংবাদ মাধ্যমের দপ্তরগুলোতে ভাঙচুর, আগুন লাগানো। ডেইলি স্টার, নিউ এজ কেউ বাদ যায়নি। সাংবাদিক খুন হয়েছে। গত বেশ কিছুদিনের মধ্যে 100-র ওপর সাংবাদিক কার্যত জেলবন্দী হয়েছে। ভয়ঙ্কর বিপজ্জনক একটা ঘটনা ঘটছে। একদিকে ভারত বিরোধী একটা উত্তেজনা তৈরি করা, তার সঙ্গে সঙ্গে মুক্ত চিন্তা, মুক্ত চেতনা, প্রগতিবাদী মনোভাব, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আক্রমণ। দুটো কোথাও মিলিয়ে দেওয়া হচ্ছে। মৌলবাদীরা লাফিয়ে বেড়াচ্ছে। ছায়ানট, সেখানে আক্রমণ হয়েছে। লারেন একাডেমি আক্রমণ হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল, তাদের মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভয়ঙ্কর হচ্ছে সব। এটা আশা করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বাংলাদেশ গোটা দুনিয়ার কাছে সেই মর্যাদা পেত। গোটা দুনিয়ার কাছে একটা ভাষা আন্দোলন একটা দেশ তৈরি করলো, তার নামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা তার স্মরণে রেখে
সেই বাংলাদেশ যেটা একটা নতুন দেশ গড়ে তুলবার স্বপ্ন দেখেছিল মানুষ, এবং সেটাকে কে ক্ষমতায় থাকবেন এই লড়াই করতে করতে আলটিমেটলি তো মৌলবাদীরা, এবং তারা যেভাবে এই লড়াইটাকে নিয়ে যাচ্ছে, আক্রমণটাকে নিয়ে যাচ্ছে, তাতে কেউ রেহাই পাবেন না। বামপন্থী নেতারা আক্রান্ত হয়েছেন, প্রগতিশীল মানুষরা আক্রান্ত হয়েছেন, যুক্তিবাদী মানুষেরা আক্রান্ত হয়েছেন। এই করতে করতে এখন যেখানে গিয়ে পৌঁছচ্ছে, এতে কেউ রেহাই পাচ্ছেন না, এবং জ্বলছে বাংলাদেশ জ্বলছে। কোথায় যাচ্ছে? এটা খুব ভয়াবহ হচ্ছে। আপনি আমাদের অন্য 10টা জায়গার সঙ্গে মিলিয়ে দেখুন। যদি কখনো মৌলবাদী শক্তিকে রাষ্ট্র প্রশ্রয় দেয়, তাহলে তা কত ভয়াবহ হতে পারে। বাংলাদেশ তার একটা উদাহরণ। যদি কেউ মনে করেন যে বেশ ভালোই তো হচ্ছে, আগুনে জ্বলতে হবে তাকেও, কেউ এতে রেহাই পাবে না। বাংলাদেশে ভারত বিরোধী জিগির যদি ওখানকার মৌলবাদী শক্তি তোলে, তাহলে তার সুযোগ এখানকার মৌলবাদী শক্তি নেবার জন্য অপেক্ষায় থাকে, না বুঝবার কোনো কারণ নেই। জমায়েতে প্যাটিস বিক্রেতাকে যদি মারধর করা হয়, ওইভাবে ভাঙচুর করা হয়, সেটা যে ইঙ্গিত দেয়, সেটা আরো ক্রমশ এগিয়ে যেতে যেতে বাংলাদেশে কার্যত যেভাবে ওই যুবকটিকে মেরে গাছে বেঁধে আগুনে জ্বালিয়ে দিল, সবদাস ভাবা যায় না। এই ভয়াবহ এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। আমি শুধু বলবো, বাংলাদেশের দিকে তাকান, যে বাংলাদেশের দিকে তাকিয়ে মানুষ ভরসা করতে পারত, আর নতুন দেশ গড়ে উঠছে সেই মনোভাবে। আন্তর্জাতিক দুনিয়ায় সেই রকম মনোভাব ছিল যে, এমনকি আমেরিকার নানান রাগ দুঃখ হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই আমেরিকার নানান রকম খেলা এর সঙ্গে আছে কি? তার পিছনে পাকিস্তান, তার খেলা আছে কি? রাজাকার বাহিনী, তারা কি বেশি উৎসাহিত হয়ে গেল? ফলে এই সব মিলিয়ে যা চলছে, এটা কোনো মতেই ভালো লক্ষণ নয়। মৌলবাদের কোনো দেশ হয় না, কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। বাংলাদেশে যদি মৌলবাদ প্রশ্রয় পায়, তাহলে ভারতেও সাধারণ যুক্তিবাদী প্রগতিশীল মানুষ, তাদের শঙ্কার কারণ থাকবে। আমাদের একটাই কথা থাকবে, যুক্তিবাদী যে কোনো মানুষ, প্রগতিবাদী যে কোনো মানুষ, মুক্ত চিন্তার যে কোনো মানুষ, পুরনো সমস্ত নানান রকমের ঐতিহ্য সংগঠন, এই সমস্তগুলোকে যদি রক্ষা করতে হয়, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। মৌলবাদের বিরুদ্ধে একমাত্র মানুষের ঐক্যবদ্ধ লড়াই, আর কোনো বিকল্প থাকতে পারে না। নৈরাজ্যের বাংলাদেশে উঠেছে ভারত বিরোধী স্লোগানও। একাধিক জায়গায় ভারতীয় হাইকমিশনের সামনে চলল বিক্ষোভ, পাথর বৃষ্টি। বৃহস্পতিবার রাতে ফের একবার ঢাকার রাস্তায় শোনা গেল ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান। ডাইরেক্ট অ্যাকশন। 1946 সালের 16ই আগস্ট এই ডাইরেক্ট অ্যাকশনের ডাকে কলকাতায় ঘটে গেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। এবার ইউনূসের জামানায় বাংলাদেশে শোনা গেল সেই ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান। আর ওপারের এই পরিস্থিতি নিয়ে এপারেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা, তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বাংলা যাতে বাংলাদেশ না হয়ে যায়, তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। এর তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, বিজেপির কিছু নেতা বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এই বিষয়ে বিদেশ মন্ত্রক ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে। তিনি লিখেছেন, এর ফলে যদি কোনো হিংসা বা অশান্তিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই নিতে হবে।
কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও লেখেন, ভুলে গেলে চলবে না, এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। রানাঘাটের এক বিজেপি সাংসদ দাবি করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সীমান্ত তুলে দেওয়া হবে। তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা, প্ররোচনা ছড়ানোর চেষ্টা। আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না, বাংলার মানুষ এটা হতে দেবেন না। শুক্রবার রবীন্দ্র শতবর্ষে গড়ে ওঠা সংস্কৃতি কেন্দ্র ছায়ানটেও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, এটা একটা সতর্কতা। যখন কট্টরপন্থীদের তোষণ করা হয় এবং আইনহীনতাই স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হয়, তখন সমাজ ব্যবস্থা এভাবে ভেঙে পড়ে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গের গতিপথ গভীরভাবে উদ্বেগজনক। বহু বছরের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সংস্থাগুলির ক্রমশ দুর্বল হওয়া এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নীরব থাকা পশ্চিমবঙ্গকে একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছে। এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। তিনি আরও লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীর্ণ এই শাসন ব্যবস্থা যদি 2026-এর পরেও চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের জন্য সেই পরিস্থিতি হবে অপরিবর্তনীয়। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনকভাবে বিজেপির নেতা অমিত মালবিয়া এই বাংলাদেশের ঘটনাটার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, 2026-এর নির্বাচন, এই সমস্তকে তুলনা করে দুটোকে মিশিয়ে দিয়ে যে ঘৃণ্য চক্রান্ত করছেন বা যে পরিস্থিতি তৈরি করছেন, সেটা ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমার প্রশ্ন থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বিদেশমন্ত্রীর কাছে, যে রাজনৈতিক স্বার্থে দেশকে ব্যবহার করা যায় কিনা। এইভাবে হিংসা এবং প্ররোচনামূলক, উস্কানিমূলক এক্স হ্যান্ডেলে পোস্ট করার জন্য ইমিডিয়েটলি অমিত মালবিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কেস হওয়া উচিত এবং এর জবাব বিজেপিকে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি এনসিপি দলটা কি? এনসিপি দলটা এই যেসব ফ্রিঞ্জ এলিমেন্ট আছে যারা সুযোগ খুঁজছিল বাংলাদেশকে অস্থির করার, এবং এদের পিছনে রয়েছে জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির, এরা সবাই মিলে এটা একটা গট আপ কনস্পিরেসি যেটা বাংলাদেশকে আখেরে ডিস্টেবিলাইজ করছে। শেখ হাসিনা ফেরত গেলেন কি না গেলেন এটা বড় কথা নয়। মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে জিওপলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে, তাতে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটা অবশ্যই খুব সেন্সিটিভ। কিন্তু বাংলাদেশের কি মানায় ভারতবর্ষের 7 সিস্টার্স দখল করে নেব বলা? বাংলাদেশের কি মানায় বুঝে নেব ভারতবর্ষকে? যে বাংলাদেশ আজকে বাংলাদেশ হয়েছে প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর জন্যে, সেই বাংলাদেশ আজকে ভারতবর্ষের দিকে চোখ রাঙাচ্ছে। খুব ভালো কথা। ভালো করে এখান থেকে পণ্য সামগ্রী বাংলাদেশে না গেলে বাংলাদেশের মানুষ, আমাদের মা বোনেরা যারা ওখানে থাকেন, ওখানকার নাগরিক, ভালো করে তাদের ব্যবসা পাতি, পেটের খাদ্য জুটবে না। ভারতবর্ষকে ধমক না দিয়ে ভারতবর্ষ ওদের প্রতি যে কৃপা করেছিল, ওদের স্বাধীন করতে গিয়ে যে কৃপা করেছিল ভারতবর্ষ, সেটা বাংলাদেশের মনে রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসাবে তার আত্মপ্রকাশ হয়নি। ভাষা এবং সংস্কৃতির প্রেক্ষিতে বাংলাদেশ তৈরি হয়েছিল। আজ সেই বাংলাদেশকে একটি ইসলাম প্রধান দেশ বা ইসলামিক রিপাবলিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং সংখ্যালঘুদের ওপরে যথেষ্ট অত্যাচার হচ্ছে। সবাই বলছে যারা আওয়ামী লীগ করতো তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দুদের মধ্যে অত্যাচার হচ্ছে। মন্দির মসজিদ তার কোনো আওয়ামী লীগ করতো না, কোনো বিএনপিও করতো না, তাহলে কেন ঘটনাগুলো ঘটছে? বাংলাদেশ ভাবুক নিজেদের কি করে বাঁচাবে। এই যে ফ্রিঞ্জ এলিমেন্টগুলো আছে, এই হাসনাত টাসনাত অনেক নাম শুনি, যারা আজকে ঢাকার রাস্তায় ফ্ল্যাগ কার নিয়ে ঘুরছে, এরা যদি সাবধান না হন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আগামী দিনে কিন্তু ভারতবর্ষ প্রশ্ন তুলবে। কারণ ভারতবর্ষের
নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা কোনোভাবে যদি বিঘ্নিত হয়, আর সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের, আমরা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের বন্ধু, দুটোই যদি আজকে অ্যাট স্টেক হয়ে যায় ইউনূস সরকারের জন্যে, তখন কিন্তু বাংলাদেশ শুধু ভারতবর্ষের কাছে না, আন্তর্জাতিক মানচিত্রে টিকে থাকা তাদের জন্য দায় হয়ে উঠবে। আমি বাংলাদেশের প্রশাসনকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাবধান করছি, ভারতবর্ষকে চোখ না রাঙিয়ে নিজেদের অর্থনীতি, নিজের অভ্যন্তরীণ প্রশাসন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন, এতে আপনাদের মঙ্গল। ভারতবর্ষ বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় শক্তি, ভারতবর্ষ নিজেকে বাঁচিয়ে নেবে, আপনারা কিছু করতে পারবেন না। মাঝখান থেকে কি হবে, আপনাদের মতন আপনারা একটা ল্যান্ডলক কান্ট্রি, আমরা চারিদিক দিয়ে আপনাদের ঘিরে রেখেছি, আপনারা বিপদে পড়বেন। আর যেসব মানুষেরা কোনোভাবে দোষী নন তাদের জীবন বিপন্ন হবে। আমার ইউনূস সরকারের কাছে একটাই আবেদন, দেশকে শান্ত রাখুন। আগামী দিনে এটাও দেখতে হবে যে এই ইউনূস প্রশাসন, এই যে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল সাউথ ব্লকে, এই ইউনূস প্রশাসন যে সাবধানবাণী তাদের দেওয়া হয়েছিল সেদিকটার উপরে কতটা নজর রাখে, এবং ভারতবর্ষের সাধারণ মানুষও সেই দিকটা দেখছে যে বাংলাদেশ কতটা একজন ভালো প্রতিবেশী হিসাবে নিজেদের রক্ষা করতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে হবে জাতীয় নির্বাচন। তার আগে বাংলাদেশ জুড়ে নৈরাজ্য এবং ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ওঠা নিষ্ক্রিয়তার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে, তারা কি আদৌ নির্বাচন চায়, নাকি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে? সেই জন্যই কি প্রতিবাদের নামে এই নৈরাজ্য? অন্তর্বর্তী ইউনূস সরকারের বর্তমান সংস্কৃতি উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা সরিয়ার ফারুকিরও দাবি, এই ঘটনা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। শুক্রবার তিনি বলেন, এখন আমাদের শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা বলার কথা, আজ আমাদের শোকাতুর হওয়ার কথা। সেখানে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে কারা? যারা করেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না। ছায়ানটে হামলার প্রসঙ্গে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে। হাদির মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধই নয়, জুলাই গণ অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী। It has been planned carefully with the election in mind and to continue their illegal grip in power. So it is this Pakistan-style political practice and culture where political parties keep their own militia and their own terror outfits, and then you have other terror outfits assisted by the state in many forms and in many shapes. So that's what they want. They want a Pakistan-style chaotic communal political culture in the country. অশান্তির আবহে দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অন্যদিকে অস্থির এই অবস্থার মধ্যেই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ফেব্রুয়ারির নির্বাচনের আগে আগামী 25শে ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এই আবহেই ফের উত্তাল বাংলাদেশ, ফের অশান্ত বাংলাদেশ, ফের নৈরাজ্যের বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে শুরুটা হয়েছিল শরীফ ওসমান হাদির খুনের প্রতিবাদে, কিন্তু ধীরে ধীরে সেই প্রতিবাদী লাগাম ছাড়া অরাজকতার চেহারা নেয়। যে শরীফ ওসমান হাদি একসময় ভারত বিরোধিতার জিগির তুলেছিলেন, তার মৃত্যুর পর তৈরি হওয়া তাণ্ডব লীলা থেকেও ওঠে ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে যে ঘটনাটা হঠাৎ ঘটলো, যে হাদি নামে যাকে, যে ওদের একটা কোনো পার্টিকুলার গ্রুপের লিডার ছিল, তাকে গুলি করা হলো এবং তার পরবর্তী দেখা গেল যে তিনি মারা গেছেন। এখন এই যে ঘটনাটা ঘটানো,
এর পেছনে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই র্যাডিক্যালস, বাংলাদেশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই উগ্রবাদী, এবং এই জায়গাটায় আমাদের আরও বেশি, অনেক বেশি সতর্ক হতে হবে। এবং একটা জিনিস আমি যেটা আমার খুব লাগছে, আমি মনে হচ্ছে যেন সেই সিচুয়েশনটা আমরা এখনো পর্যন্ত বোধহয় খুব বেশি নজর দেইনি। বাংলাদেশ আমাদের নেক্সট ডোর নেবার। আমরা সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার সময় যেটা আমরা দেখেছি, যেভাবে তারা আমাদের প্রত্যেককে যেভাবে স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে যখন এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের যখনই আমরা গেছি, খুব ভালো তাদের ব্যবহার এবং সব কিছু। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু যেটা ছিল যে আমরা বন্ধু রাষ্ট্র, এবং সেখানে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, ভারতীয় সৈন্য, বিএসএফের যারা আমরা ছিলাম, এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের কিন্তু একটা অন্য জায়গা ছিল বাংলাদেশে। কিন্তু একটা ঘটনা আমি বলি, তাতে বুঝতে পারবে যে কী ধরনের আমরা আস্তে আস্তে সেই যে ভালোবাসা, সেই যে স্নেহ, সেই যে পারস্পরিক আদায় যাতায়াত, সেটা কিন্তু আস্তে আস্তে ইরোড হয়ে গেল। আমি আমার এখানেই সল্টলেকে একজন খুব নাম করা ডাক্তারের সঙ্গে একটা ডিনার ছিল, আমরা ছিলাম সেখানে। একজন বাংলাদেশি পেশেন্ট কাম ওনার বন্ধুও ছিলেন। হঠাৎ ওনার যে ছেলে, যে মুক্তিযোদ্ধার ছেলে, উনি বলছেন যে আপনারা এগুলো কি করছেন? আমি বললাম, ভাই কী করছি বলো, কোনো রকম ভুল হয়েছে? বললো, আমাদের কেন বিপ খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ভারতবর্ষে। আমি ভাই, ভারতবর্ষেরটা কাজটা তো ভারতবর্ষে করতে দাও, তোমরা করো। কিন্তু এই যে ছোট্ট ব্যাপারটা, এটা কিন্তু দেখা যে বাংলাদেশের সঙ্গে যে ডিস্টেন্সটা কিন্তু গড়ে উঠছে, এবং সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের এত বড় বড় রয়েছে, কমিশনার, হাই কমিশন রয়েছেন, তারপরে ডেপুটি কমিশন রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগরতলায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে হয়েছে সেইটা কিন্তু খুব বেশি আমাদের চিন্তা করা উচিত। এখন প্রশ্ন উঠছে যে এই যে আমাদের, বারবার আমি বলেছি যে আমাদের সত্যিই কিন্তু ইন্টেলিজেন্স সেট আপটাকে আমরা কি আরেকটু দেখবো কাছাকাছির থেকে, যাতে এই যে জিনিসটা ঘটে গেল, তার অর্থ কী? তার অর্থ হচ্ছে যে তাদের ভেতরে যে অঙ্গারটা এতদিন ধরে তারা বোধহয় বেঁধে রেখেছিল এই সুযোগটার অপেক্ষায়, এবং সেখানে যখন ম্যানিফেস্টেশনটা হলো, তখন দেখা গেল যে কতটা অ্যাঙ্গার, কতটা কিংবা ঘৃণা হলে যে মুজিবের বাড়ি অলরেডি বুলডোজার দিয়ে তাকে ভাঙা হয়েছে, তারপরেও দেখাচ্ছে কিছু ওখানে যে করে আবার নতুন করে ভাঙা হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের মনে হয় যে আমাদের আরেকটু চিন্তাভাবনা করা উচিত যে আমরা বাংলাদেশের সঙ্গে কি হবে। এবং তারেক যে আছে, এখন বোধহয় 25 তারিখে তার এখানে ফেরার কথা, বিএনপির প্রেসিডেন্ট, এবং সে এখন বলছে যে আমাকে বাংলাদেশের থাকলেও আমাকে ভারতবর্ষের ওপর নির্ভরশীল হতে হবে, সেই জন্যে আমাকে তাদের দরকার, এবং এই অঞ্চলের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্যও দরকার। সুতরাং এই যে সুযোগটা আমরা শুধু হাসিনা ওপরই নির্ভর করেছিলাম, কিন্তু এখন হাসিনা সেখানে নেই। আমাদের কোনো না কোনো যারা আমরা বিশ্বাসযোগ্য, তাদের উপরে যেন আমাদের একটা লিয়াজন দরকার, যাতে করে বাংলাদেশের সঙ্গে আমরা একেবারে কাট অফ না হয়ে যাই এই উগ্রপন্থীদের জন্য, এই র্যাডিক্যালসদের জন্য। কে এই শরীফ ওসমান হাদি? পেশায় শিক্ষক, হাদি ছিলেন 2024 সালের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন হয়, তাতেও প্রথম সারির নেতাদের মধ্যে একজন ছিলেন শরীফ ওসমান হাদি। তবে সেই সঙ্গে হাদি গা ভাসান ভারত বিরোধিতার স্রোতে। পরবর্তীকালে গড়ে তোলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ, যার অন্যতম এজেন্ডা ছিল ভারত বিরোধিতা। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ জুড়ে গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রকাশ করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এই ছাত্রনেতা। চলতি বছর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও হামলার মূল অভিযুক্ত ছিলেন এই ছাত্রনেতা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ছাত্র যুবদের একটা বড় অংশের কাছে
অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন হাসিনা বিরোধী হাদি। পরবর্তীকালে তার সংগঠন ইনকিলাব মঞ্চের তরফে বার্তা দেওয়া হয়, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে লড়বেন হাদি। প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের নির্বাচন ঘোষণার পরই 12ই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। জুলাই আন্দোলনের অন্যতম মুখকে গুলি করা হয় মাথায়। সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় হাদির। প্রথম আলো সূত্রে খবর, গুলিবিদ্ধ হওয়ার আগেই হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি। নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুলাই আন্দোলনের অন্যতম মুখ লেখেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যু সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পরই তাণ্ডব শুরু করে হাদি অনুগামীরা। জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্রর মৃত্যুর পর বঙ্গবন্ধুর সেই আধভাঙা বাড়িতে ফের তাণ্ডব চালায় নিহত হাদির সমর্থকরা। তবে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী ইউনূস সরকার। বাংলা ভাষাকে কেন্দ্র করে যে জাতীয়তাবাদী ভাবনা দ্বারা বাংলাদেশ গড়ে উঠেছিল, সেই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন নানাভাবে হয়েছে অতীতে বটে। কখনো সামরিক অভ্যুত্থান ঘটেছে, মুজিবুর রহমানের মতো মৃত্যুর ঘটনা, হত্যার ঘটনা আমরা জানি। বারবার ক্ষমতাতে সামরিক বাহিনীর, কখনো মৌলবাদীদের ভূমিকা এসছে। গত বছর থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশ কিন্তু ক্রমশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বা হচ্ছে বলার মতন জায়গাতেও আমরা কিন্তু নেই। যখন শেখ হাসিনার পতন ঘটল, আমরা অনেকেই ভেবেছিলাম যে শেখ হাসিনার পতনের সাথে সাথে হয়তো একটা ক্ষোভ দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীন অবস্থায় ছিল। শেখ হাসিনার সময় নির্বাচনগুলো ঠিক মতন হচ্ছিল না, ফলে একটা ক্ষোভ বিক্ষোভের থেকে কিন্তু হয়তো মানুষ এই র্যাঙ্ক স্যাঙ্কগুলো করেছে, বঙ্গভবনকে আক্রমণ করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে তাদের রোষ ছিল, এইভাবে আমরা দেখছিলাম। কিন্তু এখন ধারাবাহিকভাবে যখন গত এক বছর ধরে বা তারও একটু সময় বেশি ধরে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ৭১-এর যে স্মৃতিগুলো, ৭১-এর যে ইতিহাস, তাকে মুছে দেওয়ার যে চেষ্টা ইউনূস সরকারের নেতৃত্বে এবং মৌলবাদীদের সামগ্রিক প্রয়াস সেখানে কিন্তু লক্ষ্য করছি আমরা। সম্প্রতি ছাত্র আন্দোলনের নেতার মৃত্যুর পরে যেভাবে র্যাংস্যাং হলো, যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে বহু পুরনো যে আমাদের ছায়ানট, মানে স্মৃতিবিজড়িত বাংলাদেশ, সেই বঙ্গভবন, সেই যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর নির্যাতন নেমে আসছে, এমনকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাছে ঝুলিয়ে, এই ছবি কিন্তু আমি তোমায় বলছি এটা একেবারেই জাতীয়তাবাদী ভাবনা থেকে দূরে সরে মৌলবাদী ভাবনা প্রতিষ্ঠার জায়গায়। এটার পেছনে কারণ কি? মানে একেবারে সুপরিকল্পিত কারণ। ইউনূস সরকারের সমর্থক যারা আছেন, মৌলবাদী ছাত্র নেতা, জামাতের একটা অংশ, তারা পরিষ্কার ইউনূসকে সামনে রাখতেই চাইছেন তারা। তুমি জানো যে এখানে নির্বাচনের কথা ইউনূস ঘোষণা করেছিলেন মার্চের মধ্যে, কিন্তু সেই নির্বাচন যাতে না করতে হয় সেই কারণেই কিন্তু এই অরাজক পরিস্থিতি ইউনূস সরকারের নেতৃত্বেই ঘটছে এবং তাদের প্রশ্রয়ই ঘটছে। মৌলবাদীরা যে সাহস দেখাচ্ছে, যেভাবে আইন নিজের হাতে নিয়ে গণহত্যায় সামিল হচ্ছে, স্মৃতিবিজড়িত সমস্ত ৭১-এর স্মৃতিগুলোকে অবলুপ্ত করছে, ধ্বংস করে দিচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে নির্দিষ্ট পরিকল্পনা। এক হলো যাতে নির্বাচন না করতে হয়, অরাজক পরিস্থিতিকে সামনে রেখে যাতে নির্বাচনকে অ্যাভয়েড করা যায়, ইউনূস যাতে ক্ষমতায় থেকে যান, সেই পরিকল্পনা বা ষড়যন্ত্রই পার্ট হিসাবে কিন্তু এই দ্বিতীয়বার আরও বড়ভাবে বাংলাদেশের কিন্তু হিন্দুদের উপর আক্রমণ বা একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমি যে তিনটে জায়গা থেকে আমি জিনিসটাকে ভাবতে চাইছি, একটা হলো যে এটা ঠিক যে বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক জায়গা সরে গিয়ে এবং বাংলা ভাষা ভিত্তিক যে জাতীয়তাবাদ সেখান থেকে সরে গিয়ে তারা কিন্তু ক্রমশ পাকিস্তানপন্থী হয়ে উঠছে, ইসলামিক মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে, ফলে একটা ব্যাপক পরিবর্তন একদিকে ঘটেছে। দ্বিতীয় যেটা, দক্ষিণ এশিয়ার শান্তি কিন্তু বিঘ্নিত হচ্ছে, মানে পরিষ্কার বাংলাদেশের অরাজক পরিস্থিতি, এন্টার দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত হচ্ছে।
তৃতীয় হচ্ছে ভারতবর্ষের সাথে কিন্তু যদি চিন্তা করি, ভারতবর্ষের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, সেই কন্টেস্টে আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান এতদিন ছিল। বাংলাদেশ ইস্টার্ন ফ্রন্টে কিন্তু আমাদের সেনাবাহিনীর জন্য চিন্তার কারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের নিরাপত্তার প্রশ্নের সাথে কিন্তু সম্পর্কিত। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। জ্বলছে আগুন, ঝরছে রক্ত, জায়গায় জায়গায় তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা, তার আগে উন্মত্ত জনতার বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিরোধিতার সুর। এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে এই ভারত বিরোধিতার জিগিরে আখেরে কাদের লাভ হবে? কোন শক্তি কি পরিকল্পিতভাবে এই ভারত বিদ্বেষে ইন্ধন যোগাচ্ছে? ভারত বিরোধিতায় কাদের রাজনৈতিক লাভ? ক্ষমতা দখল করা একটা জিনিস, আরেকটা হচ্ছে যে সুশাসনের বন্দোবস্ত করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং সেখানে সুশাসনের বন্দোবস্ত করতে গেলে আইনের অনুশাসন দরকার, পুলিশ প্রশাসনের তাদের দায়িত্ব পালন করা জরুরি, যেগুলো বাংলাদেশে বর্তমানে নেই, বিগত 1 বছর ধরেই নেই। কারণ ওই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে পুলিশের যারা কর্মরত ছিলেন তারা অনেকেই ভয় আর তাদের দায়িত্ব পালন করতে আসেননি। এবং এই কারণে বর্তমানে যখন এই ঘটনাটা ঘটল, এই যে ব্যক্তিকে হত্যা করা হলো, তাকে মাথায় গুলি করা হলো ঢাকা শহরের মধ্যে, সেখানে কিন্তু কোনো নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। এবার আরেকটা যে বিপজ্জনক দিক, যেটা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের প্রত্যেককে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। তো সমাজের এই সামরিকীকরণ সেটা কিন্তু আরও বিপজ্জনক এবং সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। কিন্তু সেটা বর্তমানের যারা বাংলাদেশের প্রশাসক তাদের নজরে নেই। কাজেই সেদিক থেকে এটা ভাববার বিষয়। এবং এইবারে আমরা দেখলাম যে দুটো প্রধান দৈনিক বাংলাদেশের, একটি ইংরেজি এবং একটি বাংলা, তার দপ্তরে যেভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেটা নজিরবিহীন। সংবাদপত্রের ওপরে এই আক্রমণ, সাংবাদিকদের ওপরে এই আক্রমণ, সাংবাদিক হত্যার ঘটনা, সেটা একেবারেই বেনজির। তো সেই পরিস্থিতি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের মানুষও যেমন এটা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন, একইভাবে প্রতিবেশী দেশ হিসাবে ভারতও কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার যে এই ঘটনার পরে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গেছেন তার ব্যাপারে অত্যন্ত দুঃখ প্রকাশ করা হয়েছে। এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, মানে যেটা অনেকে অভিযোগ করছেন যে বাংলাদেশে ইউনূসের সরকার এখানে বসানোর ক্ষেত্রে, তাকে অধিষ্ঠিত করবার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল, এটাকেও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই ঘটনা আরেকটা জিনিস বোধহয় প্রমাণ করে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যারা এই গত বছরের আন্দোলনের সঙ্গে, অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন, তারা হয়তো অনেকেই তাদের নেতৃত্ব চাইছেন না বর্তমান পরিস্থিতিতে যে অবিলম্বে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন হোক। কারণ নির্বাচনে যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পায়, তারেক রহমান যদি বাংলাদেশে ফেরত আসেন, সেক্ষেত্রে জামাতে ইসলামী বা অন্যান্য বেশ কিছু ইসলামী সংগঠনের পক্ষে তাদের ক্ষমতায় আসাটা সেটা একেবারেই একটা দিবাস্বপ্ন থেকে যাবে। কাজে বিএনপির আবার প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ সেটা তাদের পক্ষে যেহেতু বিপজ্জনক, ফলে হয়তো অনেকে এটাও চাইছেন না যে নির্বাচনটা হোক এবং হলে সেটা অদূর ভবিষ্যতে হোক। এই অবস্থা ভারতের পক্ষে উদ্বেগজনক এই কারণে যে ভারতবর্ষে আমরা জানি যে ভারতের এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখানে আশ্রয়ে রয়েছেন, ভারতের আশ্রয়, এবং যেটা নিয়ে অনেক বাদানুবাদ ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনা যেহেতু ভারতের মাটি থেকে কখনো কখনো কোনো বিবৃতি দিয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন তার দলীয় কর্মীদের, তার সমর্থকদের, সেটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাদ আরও বেড়েছে। এবং আমরা দেখছি যে এই ঘটনার পরে যে রাজনৈতিক কর্মী হাদি যাকে হত্যা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাসগুলি সেগুলিও আক্রান্ত হয়েছে, সেখানেও ভাঙচুরের চেষ্টা হয়েছে, সেখানের কর্মীদের তাদের অন্য তত্ত্বাবধানে তাদেরকে নিরাপত্তার ঘেরাটোপে তাদের সেখান থেকে বার করে আনতে হয়েছে। সেটা নিশ্চয়ই কখনোই কূটনৈতিক দিক থেকে সেটা গ্রহণযোগ্য নয় এবং কূটনীতির ক্ষেত্রে যে ভিয়েনা কনভেনশন রয়েছে সেখানে তাদের কতগুলো অধিকার প্রাপ্য। এই অবস্থায় বাংলাদেশের এই ঘটনা
সেটা বাংলাদেশের মানুষের পক্ষে আরও উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশে যে অরাজকতা শুরু হয়েছে তার নেপথ্যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকেই কট্টরপন্থী ইসলামী সংগঠন জামাতে ইসলামীকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে সক্রিয় হয়েছে আইএসআই। পাকিস্তান চায় ফের আগের মতো বাংলাদেশের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, আর এর জন্য জামাতে ইসলামীকে কাজে লাগাচ্ছে পাকিস্তান, যার ফল ভারতের জন্য মারাত্মক হতে পারে। কারণ ইউনূসের আমলেই বারবার কট্টরপন্থীরা শিলিগুড়ি করিডর ও ভারতের 7 সিস্টার্সের দিকে নজর দিয়েছে। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। চীন সফরে গিয়ে খোদ মোহাম্মদ ইউনূস উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তুলেছিলেন। বলেছিলেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে 7 সিস্টার বলা হয়, এগুলো স্থল বেষ্টিত, আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে, চাইলে চিন্তা ব্যবহার করে ভারতের অর্থনীতিকে আরও সম্প্রসারিত করতে পারে। ভারতকে চাপে ফেলতে তার নজর যে 7 সিস্টার্সের দিকে, তাও বুঝিয়ে দেন ইউনূস। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান। এসবের পর বাংলাদেশ নতুন করে অশান্ত হওয়ায় চিন্তা বাড়ছে ভারতেরও। বহুদিন পর একটা ইন্টারিম গভর্নমেন্টের শাসনের পর এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, এবং আমরা জানি আমাদের ভারতবর্ষের অভিজ্ঞতা এটাই বলে যে একটা সুস্থ নির্বাচন হতে গেলে একটা সুস্থ গণতান্ত্রিক শান্তির পরিবেশ লাগে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো একেবারেই নির্বাচনের জন্য ভালো নয়। এখন এই ঘটনার সূত্রপাত হচ্ছে একজন ছাত্রনেতা শরীফ হাদি তার হত্যার মধ্যে দিয়ে, যেটা এই 18 তারিখ হয়েছে। শরীফ হাদি বাংলাদেশে অত্যন্ত ফেমাস এবং জনপ্রিয়, তার কারণ তিনি জুলাই বিপ্লব, যেটা আগের বছর হয়েছিল, সেই বিপ্লবের থেকে উঠে আসা ছাত্রনেতাদের মধ্যে অন্যতম। এবং এই ছাত্রনেতারা এবং বাংলাদেশে সেই সময় যে আন্দোলনটা ঘটেছিল সেই আন্দোলনটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা আন্দোলন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। এবং আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার যথেষ্ট কম্প্রোমাইজ ছিল, এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানান রকম অথরিটেরিয়ান, ফ্যাসিস্ট এইরকম অনেক তকমা ছিল। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ছাত্রদের তাদের যথার্থ সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছিল। তার কারণ গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সেই ক্ষোভ বেরোতে পারতো না। সেই জন্যই বাংলাদেশে হচ্ছে এরকম একটা অভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা শেষমেশ বাংলাদেশ চলে আসে। আজকে এতদিন পর বাংলাদেশে একটুখানি পরিস্থিতি স্টেবল হচ্ছিল। আমাদের সবার মনে আছে যে আমরা জানি যে এইরকম একটা গণ অভ্যুত্থান বা এইরকম একটা রাজনৈতিক পরিবর্তন এইভাবে হলে রাজনৈতিক অস্থিরতা হয়, যে কাঠামোগুলো থাকে সরকারের কাঠামো সেগুলো ভেঙে পড়ে। ঢাকা শহরে বহুদিন হচ্ছে পুলিশ ছিল না, তার কারণ পুলিশের বিরুদ্ধেই ছাত্রদের আন্দোলন ছিল। আজকে বহুদিন পর পরিস্থিতিটা একটুখানি স্টেবল হচ্ছিল, সেই মুহূর্তে এইরকম একটা ঘটনা ঘটল। এখন হাদির যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান হচ্ছে অত্যন্ত জাতীয়তাবাদী, আওয়ামী লীগ বিরোধী। কিছু ক্ষেত্রে এটাও বলা যায় যে সে ভারতবর্ষেরও পজিশনের বিরোধী, এবং সে বাংলাদেশের রাজনীতির কথা বলতো। আজকে যারা এই হত্যাকাণ্ডের জন্যে মানে এখনো সম্পূর্ণ তদন্ত হয়নি, কিন্তু দেশের সরকারের সূত্র থেকে বলা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। ন্যাচারালি সেই জায়গা থেকে আবার বাংলাদেশে একটা ক্ষোভ, একটা বিদ্বেষ। এখন শেখ হাসিনার সময়ও আমরা দেখেছি যে যেহেতু বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের, ভারত সরকারের একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং আমরা সবসময় বাংলাদেশে যে সরকারই থাকুক তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক চাই। শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের একটা যোগাযোগ
এবং এটার একটা ন্যাচারাল কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকার হচ্ছে একটা অন্তত নামে হলেও একটা সেকুলার বাংলাদেশের পক্ষে, যেটা ভারতবর্ষের পক্ষেও আমরা চাই, সেই রকম একটা বাংলাদেশের পক্ষে ছিল, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে ছিল। আজকে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরোধী মানে রাজনৈতিকভাবে যে বিরোধী শক্তিগুলো উঠে এসছে, তাদের মধ্যে যেমন শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা আছে, তেমন এদের মধ্যে এমন অনেক শক্তি আছে যারা বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ হিসেবে দেখতে চায়, এবং সেই শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে আবার। তার কারণ হচ্ছে, দেখুন, যে কোনো গণতন্ত্রে ফ্রিডম অফ দ্য প্রেস, সাংস্কৃতিক বহুত্ববাদ, মতামত রাখার স্বাধীনতা, এইগুলো যে কোনো গণতন্ত্রের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যেটা ঘটেছে, যেসব সংবাদপত্র যারা একটু অন্যরকম কথা বলে, প্রথম আলো বা ডেইলি স্টার, ছায়ানটের মতো একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন, যাদের এত বড় ঐতিহ্য এবং যে সংস্কৃতি কিন্তু কোনো রকম ধর্মীয় জায়গায় নয়, সেই সব জায়গা আক্রান্ত হচ্ছে ধানমন্ডির 32 নম্বর। এই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নেই, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারপরেও এই ধরনের আক্রমণ এটাই প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এমন কিছু শক্তি তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা বাংলাদেশে একটা ধরনের রাজনীতি চায়, যে রাজনীতিটা হচ্ছে ধর্মের নামে হবে, যে রাজনীতিতে বহুত্ববাদ থাকবে না, যে রাজনীতির মধ্যে এমন একটা অবস্থান থাকবে যেখানে দাঁড়িয়ে তীব্র ভারত বিদ্বেষ থাকবে। এই রকম যে শক্তিগুলো আছে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা বাংলাদেশের ইউনূস সরকারের জন্যও অত্যন্ত মানে খারাপ খবর আমি মনে করি। তার কারণ তাদের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র তাদের সাকসেস যদি ডিফাইন করতে হয়, তারা হচ্ছে বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক নির্বাচন করবেন। কতটা সুস্থ হবে জানি না, কিন্তু নির্বাচনের আগেই যে পরিবেশটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটা একেবারেই বাংলাদেশের মানুষের জন্য ভালো নয়। এখনো অবধি বাংলাদেশে জুলাই বিপ্লব হওয়ার পর থেকে প্রায় 300 জন মানুষ হচ্ছে রাজনৈতিক হত্যায় মারা গেছে। বাংলাদেশে নৈরাজ্যের আবহে শুক্রবার দুপুরে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত এলাকা বিলোনিয়া মহুরী চরসহ সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সেনাকর্তারা। বাংলাদেশ যখন নৈরাজ্যের আগুনে জ্বলছে, তখন এপারে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে পারদ চড়ছে। আর বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপি দুই শিবিরেরই ভোট ব্যাংক অক্ষত থাকবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে মতুয়াদের দুশ্চিন্তা দেখে প্রশ্ন উঠছে, তারা আগের মতোই বিজেপির পাশে থাকবে তো? অন্যদিকে হুমায়ুন কবিরের নতুন ঘোষণার আগে জল্পনা তৈরি হচ্ছে, তিনি সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের লড়াই কঠিন হবে না তো? এসআইআর আবহে মতুয়াদের একটা বড় অংশের মধ্যেই এখন ঘোর উদ্বেগের ছায়া। নাগরিকত্ব কবে মিলবে? শেষ পর্যন্ত এসআইআর এর নাম থাকবে না কাটা যাবে? ভোটাধিকার থাকবে তো? এসআইআর আবহে এই দুশ্চিন্তাই ভাবাচ্ছে তাদের। আসছে অবশ্যই, আমরা আসছি ওই দেশে, তারা এই দেশে বাঁচার জন্য, এই দেশে যেতে তারা আমরা কোথায় যাবো বলেন? আমরা সেটা আবেদন করছি, থাকার জন্য একটা কার্ড যেতে পাই, সেই জন্য একটা আবেদন করছি। মতুয়াদের অধিকাংশই ওপার বাংলা থেকে আসা, তাদের অনেকেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এসআইআর এর শুনানি পর্বে ডাক পড়লে কি নথি দেখাবেন? উত্তর নেই মতুয়া সম্প্রদায়ভুক্ত সঞ্জয় অঞ্জনাদের কাছে। দুশ্চিন্তায় আছে। কেন? যে সিএতে নাম না থাকে, আমরা ভোটার তালিকার নাম বাদ পড়ে যেতে পারে, যদি আমরা আবার ওদের সাথে যেতে হয় কিনা, সিএতে আবেদন করে আমরা কার্ড পাইনি। বিজেপি বহু বছর ধরেই মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু সেই নাগরিকত্বের ফয়সালা না হওয়ার কারণেই এখন অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। কারণ সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষণা হচ্ছেন, ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। এই প্রেক্ষাপটে বিজেপির প্রতিও ক্ষোভ তৈরি হয়েছে মতুয়াদের একাংশে। আমাদের ভোটে তারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, আর আজকে আমাদের ভোট নেই। ভয় তো একটা আছে যে কি হবে, কার্ড পাবো কি না, এর রেজাল্টটা কি আসে। কারণ বাংলাদেশে আগে তো হিন্দুরা অত্যাচারিত, আর সেই তাড়নায় তো আমরা এই দেশে আশ্রয় নেওয়ার জন্য নিয়েছি। এখন মানে এখানে এখন এই যে মানে সিচুয়েশনটা চলতে আছে, এখন আমাদের এই 2002 নাম নাই, এখন কি হবে না হবে, এটা তো চিন্তা থেকেই যায়। মতুয়াদের একাংশের এই ক্ষোভ হাতিয়ার করে বিজেপিকে বিঁধছে তৃণমূল। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছেন, আগে নাগরিকত্ব তারপর ভোট। অর্থাৎ আপনি যদি বিজেপিকে বিশ্বাস করে বিজেপি সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। কবে নাগরিক হবেন, কি পদ্ধতিতে নাগরিক হবেন, সরকারের কোনো বিজ্ঞপ্তি নেই এখনো। এবার আপনি যদি নাগরিক না হন, তাহলে আপনার স্ট্যাটাস কি? আপনি যদি নাগরিক না হন, তাহলে বাংলা সরকারের বা যে কোনো সরকারের কোনো কিছু পেতে গেলে আপনাকে
আপনি তো সমস্যায় পড়ে যাবেন। যারা এই সিএতে এতদিন ধরে অ্যাপ্লিকেশন করতে পারেননি তৃণমূল কংগ্রেসের ভুল বোঝানোর জন্য, তারা এইবারে ভোট দেবেন এবং তারা ভোট দিয়ে তৃণমূলকে হারাবেন। এখানেই তৃণমূলের ভয় ছিল যে তৃণমূল যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের একতরফাভাবে আশ্রয় দিয়েছে এবং মতুয়া ভোট ব্যাংকে যেভাবে তারা মগের মুলুকের জিনিসের মতন করে ব্যবহার করেছেন ভুল বুঝিয়ে, তার উত্তর এবারে মতুয়া সহ নমশূদ্র সহ অন্য বাঙালি হিন্দু উদ্বাস্তুরা দেবেন। এসআইআর আবহে মতুয়াদের একাংশের উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ যখন সামনে আসতে শুরু করেছে, সেই আবহেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করতে আসছেন রানাঘাটের তাহেরপুরে, যে এলাকা মতুয়া অধ্যুষিত বলেই পরিচিত। এসআইআর আবহে ভোটাধিকার হারিয়েছেন লক্ষাধিক মতুয়া, এমনটাই তাদের অভিযোগ। সেই সময় দাঁড়িয়ে শনিবার যখন প্রধানমন্ত্রী অন্যতম মতুয়া গড় হিসেবে চিহ্নিত রানাঘাটে পরিবর্তন সংকল্প সভা করতে আসছেন, তখন মতুয়ারা আশা দেখছে তাদের এই সমস্যার কোনো সমাধান কি প্রধানমন্ত্রী দেবেন। নিঃশর্ত নাগরিকত্ব বা ভোটাধিকার কি নিশ্চিত করা হবে মতুয়াদের, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে মতুয়াদের মধ্যে, জানিয়ে বেশ কিছুটা অস্বস্তিতে বঙ্গ বিজেপি। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআরে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষেরই নাম ম্যাপিংয়ে মেলেনি। অন্যদিকে নাগরিকত্বের বিষয়টি ফয়সলা হয়ে যাওয়ায় শুনানিতে তারা কি নিয়ে যাবেন সেই প্রশ্নেরও উত্তর নেই। ফলে শেষ অবধি চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের কতজনের নাম থাকবে সেই সংশয় থেকেই যাচ্ছে। আর এখানেই ক্ষুব্ধ অনেকে। শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভা থেকে সেই ক্ষোভে কি প্রলেপ লাগাতে পারবেন নরেন্দ্র মোদী? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি। আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি সিএর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাহলে তাদের স্ট্যাটাস কি? এখন প্রধানমন্ত্রীকে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরও বিভ্রান্ত করার চেষ্টা করবেন। মতুয়া ভোটের হাওয়া পালে কাটতে নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় মতুয়াদের পুণ্যভূমি বাংলাদেশের ওরাকান্দিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। অন্যদিকে মতুয়া ভোট নিজেদের দিকে টানতে তৎপর তৃণমূল। এসআইআর আবহে 25শে নভেম্বর ঠাকুরনগরে মিছিলও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে রাজ্যে প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়, যার সিংহভাগই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত 80টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। অন্যদিকে মতুয়াদের জন্য পথে নেমেছে সিপিএম কংগ্রেসও। শেষ অবধি মতুয়া ভোট কোন দিকে যাবে সেটাই দেখার। বিজেপি যখন মতুয়া ভোট নিজেদের দিকে টানতে তৎপর, তখন তৃণমূলের উদ্বেগ বাড়াচ্ছে সংখ্যালঘু ভোটের সমীকরণ। কারণ বাবরি মসজিদের শিলান্যাসের পর সোমবার নতুন দল ঘোষণা করতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আগে শুক্রবার সুর আরও চড়ালেন তিনি। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া 3-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দল। এতদিন 2026-এর বিধানসভা নির্বাচনে যে 90টি আসন দখলের কথা শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের মুখে, এদিন সেঞ্চুরির টার্গেট বেঁধে দেন তিনি। সরাসরি বার্তা দেন মুসলিমদের উদ্দেশ্যে। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে এবং 2026 বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে, 100টা সিট আমাকে দিতে হবে।
হুমায়ুনের চ্যালেঞ্জে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কোনোদিন 90টা, কোনোদিন 130টা, 294টায় প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকেলে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গেছিল, চার্টার্ড ফ্লাইট এসছিল নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বলেছিল না এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছে যে চার্টার্ড ফ্লাইট দরকার নেই, দুটো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। সোমবার দল গঠনের সভার জন্য বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু সেই সভা করতে প্রশাসনের অনুমতি মেলেনি বলে তার দাবি। শেষ অবধি প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে 1 কিলোমিটার দূরে সভা করার কথা ঘোষণা করেন তিনি। শুক্রবার তার দাবি প্রশাসনের তরফে মিলেছে অনুমতি। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত পরিমাণ লোক, আপনারা দেখে নেবেন, 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, বেলডাঙ্গা থানার আইসির পুলিশেরও অনুমতি পেয়ে গেছে এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। হুমায়ুন কবির যখন নতুন দল ঘোষণার দিকে এগোচ্ছেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তার সঙ্গে তৃণমূলেরই যোগসাজশের অভিযোগে সরব হয়েছে বিজেপি। স্পন্সর্ড বাই মমতা ব্যানার্জি। ওদের দলের এখন যা অবস্থা, ওরা যারা ব্রাহ্মণ, ওদের দলে ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারাও টুপি পরে চলে যাবে। অসুবিধা কোথায়? এখন থেকে অনেকে দাড়ি কামাচ্ছে না। কেন্দ্রীয় সরকারকে বলবো যে বিশেষ আইন বা কোনোভাবে এইসব লোককে সমাজ থেকে এলিমিনেট করুন। ট্যাপও করতো না, যোগীর ছায়া পড়লে হ্যাঁ এদের টয়লেট বন্ধ হয়ে যেত। যোগীর মতন দরকার নেই, যোগীর ছায়াটাও হলে কাজ হয়ে যেত। বিজেপি আর হুমায়ুনের যে মক ফাইট করে নজর ঘোরাবার চেষ্টা, যেটা ধর্মের ওপর দাঁড়িয়ে এই যুক্তিতর্কগুলো হচ্ছে, আমরা সেগুলো চাই না। বিজেপি ভোট ভাঙার জন্য এই খেলাগুলো খেলছে। আমাদের সোজা কথা, বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটি ভোট আসতে হবে তৃণমূল কংগ্রেসে। যদি কোনো মানুষ যে বিজেপি বিরোধী, তিনি যদি অন্য কোথাও ভোট দেন, তাহলে জেনে রাখবেন আপনি ঘুরিয়ে বিজেপিরই হাত শক্তিশালী করছেন। 22 তারিখ প্রস্তাবিত মসজিদ স্থল থেকে 1 কিলোমিটার দূরে যেখানে সভা হবে, শুক্রবার সেখানে দেখা যায় প্রস্তুতির ছবি। 22শে ডিসেম্বর হুমায়ুন কবিরের যে নতুন দল গঠনের সভার মাঠ ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক। শেষ পর্যন্ত হুমায়ুন কবির দাবি করছেন বেলডাঙ্গার খাগড়ুপাড়ার এই মাঠে, এই ধানের জমির এই মাঠেই, যেখানে আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে, এই মাঠেই তিনি 22 তারিখে তার প্রস্তাবিত নতুন দল গঠনের সভা করবেন। এবং সেই সভা করার জন্য সকাল থেকেই যে ডেকোরেটর লোকজন তারা কাজ শুরু করেছেন, এবং যেটা ডেকোরেটর সূত্রে জানা যাচ্ছে 100 ফুট চওড়া এবং 150 ফুট লম্বা একটা স্ট্রাকচার বানানো হচ্ছে। একদিকে নতুন দল ঘোষণার সভার প্রস্তুতি চলছে, অন্যদিকে শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। নির্মাণ কাজ এখনো শুরু হয়নি, তাতেই মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার এখানেই নামাজ পাঠ করতে আসেন হুমায়ুন কবির। গোটা বাংলার মুসলমান না, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ইউপি সমস্ত জায়গা থেকেই আজকে লোক এখানে। 6 ডিসেম্বর ছিল শনিবার, আজকে আপনি দেখে নেন যে ক লাখ লোক এখানে নামাজ পড়তে। আমরা বীরভূম থেকে আসছি, মোরারি থেকে। আজকে জুম্মার নামাজ পড়ার জন্য অবশ্যই আসছি আমরা। আর বাবরি মসজিদ নতুন আমাদের গর্ব হয়েছে যে আমাদের নতুন করে তৈরি হয়েছে, ওই জন্য আরও আসছি আমরা। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা। 6 ডিসেম্বর এখানেই শিলান্যাস হয়েছিল বাবরি মসজিদের। আজ 19শে ডিসেম্বর, চারিদিকে লোকে লোকারণ্য। এখনও মাথায় করে মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে ইট নিয়ে আসছেন এবং কার্যত ইটের পাহাড় জমে গেছে গোটা এলাকায়। অন্যদিকে উপচে পড়েছে অনুদানের বাক্স। সূত্রের দাবি 18ই ডিসেম্বর পর্যন্ত বাবরি মসজিদের জন্য নগদ অ্যাকাউন্টে 5.5 কোটি টাকার বেশি অনুদান জমা পড়েছে। শুক্রবারও দেখা যায় এই ছবি, কেউ দান বাক্সে দিচ্ছেন, কেউ আবার সরাসরি টাকা দিচ্ছে হুমায়ুন কবিরের খাতে।
হাতে হাতে টাকা নিচ্ছিলেন শুরুতে, পাঞ্জাবির পকেটে রাখছিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে তা উপচে পড়ার জোগাড়। সঙ্গে সঙ্গে ব্যাগ আনতে বললেন হুমায়ুন কবির। সেই ব্যাগও মুহূর্তে ভর্তি। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকেই শুরু হয় 12 নম্বর জাতীয় সড়কের দুপাশে দোকান খোলার হিড়িক। সবেমাত্র তৈরি হওয়া খাবার দোকানগুলোতে লম্বা লাইন। রেজিনগরের বাবরি মসজিদের শিলান্যাস স্থলে দেখতে দেখতে একটা দুটো নয়, প্রায় 20টিরও বেশি হোটেল গড়িয়ে উঠেছে। এটা এরকমই এক হোটেল, বাবরি হোটেল। দিন কয়েক ধরে এই হোটেলে একেবারে প্রচুর মানুষজন এই অস্থায়ী হোটেলে তারা দুপুরের খাওয়া দাওয়া করছেন। বাবরি মসজিদ চত্বরে তারা নামাজ পড়ার পরে আজকে দুপুরের খাবার সেরে নিচ্ছেন এই অঞ্চলে। এরকম প্রচুর হোটেল গোটা এলাকায় গড়ে উঠেছে। প্রায় 50 থেকে 60 হাজার টাকা আমরা বেচাকেনা করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সামাল দিতে পারছি না কোনোভাবে, নতুন ধরে চলছে। আজকে শুক্রবার আর রবিবার আমরা প্রায় 80 থেকে 90 হাজার টাকা বেচাকেনা করি। প্রায় 20 থেকে 25টা অলরেডি হোটেল হয়ে গেছে। প্রচুর বিক্রি বাড়ছে, যত লোকের চাপ হচ্ছে তত বিক্রি বাড়ছে। হরেক রকম জিনিসের পাশাপাশি দেদার বিকোচ্ছে লাভ বাবরি মসজিদ ও হুমায়ুন কবিরের নাম লেখা টি শার্ট। উৎসাহী মানুষের একাংশের দাবি, হুমায়ুন কবির নতুন দল গড়লে সেখানেই নাম লেখাবেন তারা। হুমায়ুন কবির যেটা দল তৈরি করছেন, নিশ্চয়ই আমরা সমর্থ আছি। সেই দলে আপনি থাকবেন? হ্যাঁ, 100 বার থাকবো। উনি যে দলে যোগ দেবেন আমরা সেই দলে যোগ দেব। পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুনকে ঘিরে এই ভিড়ের ছবি তৃণমূলের জন্য উদ্বেগের হতে পারে। কারণ 2011 থেকে এ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। তবে এবার হুমায়ুন সংখ্যালঘু ভোট কাটলে তাতে তৃণমূলের ভিত দুর্বল হয়ে যাবে না তো? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ এখন এসব নিয়ে আগ্রহী নয়। পশ্চিমবঙ্গের মানুষ একটা বিষয় নিয়ে আগ্রহী, অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 26-এ কবে ওই দিনটা আসবে, তিনি বোতাম টিপবেন, পদ্মফুলে ভোটাম টিপবেন, ভোট ভাগ হতে দেবেন না, তিনি তৃণমূলকে হারাবেন এবং বিজেপিকে জেতাবেন। এটা বিজেপি, তৃণমূল, কেন্দ্র প্রশাসন ও রাজ্য প্রশাসন মিলে 26-এর নির্বাচনের আগে গাছবাড়ি করে মানুষ বলছে কাজের কথা, শিক্ষার কথা, পরিযায়ী শ্রমিকের কথা, কিন্তু ওরা জোর করে এই যে স্লোগানগুলো বললে, এটা গর্ব সে কহো হাম হিন্দু হ্যাঁ, ফখর সে কহো হাম মুসলমান হ্যাঁ, এগুলো সব 30 বছর ধরে উত্তর ভারতে চলেছে, পশ্চিম ভারতে চলেছে। এখানে তার অ্যাকশন রিপ্লে করার চেষ্টা করছে। মানুষ জানেন গোটা ভারতবর্ষে বিজেপিকে রুখতে পারে শুধুমাত্র মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, আর বাংলায় যদি বিজেপিকে হারাতে হয় সরাসরি ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। একটা ভোট অন্য কাউকে দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা। বিজেপি যেটা চাইছে, বিজেপি তো এদের প্রচারের ব্যবস্থা করে দিবে। একদিকে মুসলিম এবং মতুয়া ভোটের সমীকরণ নিয়ে চর্চা চলছে, অন্যদিকে ভোটার তালিকায় ঝাড়াই বাছাইয়ের লক্ষ্যে চলছে এসআইআর। মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এর মাঝে প্রায় 2 মাস ধরে চলবে অভিযোগ গ্রহণ, শুনানি, ঝাড়াই বাছাই, বিশ্লেষণ। যারা শুনানিতে ডাক পাবেন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন বিএলও। সূত্রের খবর, শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় 3000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার তো আসবে, আজকে অর্ডার হয়েছে। চিঠিতে বলা হয়েছে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তারা ইআরও, এইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন। যত এগুলো করবে তত প্রমাণ হয়ে যাবে যে এরা বিজেপির দলদাস এবং কেন্দ্রের নির্দেশে করছে। তো কেন্দ্রের নির্দেশে যা করছে, নানা রকম চক্রান্ত করেছে। এবার এদের 2 দিন অন্তর যা সার্কুলার আসে সেগুলো প্রতিফলিত হয় যে একেবারে রাজ্যের প্রতি একটা বৈরিতামূলক মনোভাব, বিজেপির একটা ছায়া, সেগুলো সব স্পষ্ট দেখা যায়। প্রশাসন যদি দলদাস হয়ে যায়, সংবিধান মেনে, আইন মেনে যদি কাজ না করে, এবং তাদেরকে একটা ওরিয়েন্টেশনে শেখানো হয় যে কেন্দ্রে হচ্ছে মানুষ, দেশবাসী, তার জন্য কাজ করছো। যে আইপিএস অফিসার এখানে যদি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বলে তার দলদাস হয়, সে যদি দিল্লিতে যায় তাহলে সে যে হোম মিনিস্টার আছে তার দলদাস হবে। তখন তার একটা সার্ভিস কন্ডিশনটা এটাই হয়ে যায়, কন্ডিশনড হয়ে যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমাদের দাবি একটা সুস্থ, একটা পরিপূর্ণ, একটা ভুয়ো ভোটারহীন ভোটার তালিকা, যেখানে দাঁড়িয়ে বাংলার মানুষ সেই ভোট লাইন দিয়ে দাঁড়াবেন, সেই তালিকা অনুযায়ী ভোট দেবেন, তাদের পছন্দের সরকারকে আনবেন। এবং উল্টো দিকে নির্বাচন কিভাবে হবে, কতজন অবজারভার দেবেন,
মাইক্রো অবজারভার দেবেন কি ম্যাক্সো অবজারভার দেবেন, ও সেগুলোর সমস্ত কিছু নির্বাচন কমিশনের ব্যাপার। বাংলার মানুষের ভোটাধিকার যদি কোথাও ক্ষুণ্ণ হয় পশ্চিমবাংলার মানুষের, সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেবে, তার প্রতিরোধ করবে। কিন্তু এসআইআর এর শুনানি শুরু হবে কবে, এই প্রশ্ন তুলেছে বিএলও ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। সূত্রের খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে যে হিয়ারিংটা কবে হবে সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বা সিও দপ্তর কোথাও থেকে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছে না। গতকাল একটা ভার্চুয়াল মিটিং ছিল বিএলওদের নিয়ে বিভিন্ন জায়গাতে, তারা মৌখিকভাবে জানিয়েছেন যে সম্ভাব্য হিয়ারিংয়ের তারিখ হচ্ছে আগামী 26শে ডিসেম্বর, মানে বড়দিনের ঠিক পরের দিন থেকে হিয়ারিংটা শুরু হবে। এবং এই কারণেই আগামীকাল আলিপুর এবং অন্যান্য জায়গাতে, অন্য জেলাতেও কিন্তু মিটিং ডাকা হয়েছে বিএলওদের নিয়ে। এদিকে এই আবহে ফের নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার। বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বার্তা দেওয়া হয়েছে পর্ষদের তরফে। চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যে মোট 2682টি পরীক্ষা কেন্দ্র থাকছে, তার জন্য 1 লক্ষ পরিদর্শক প্রয়োজন। সেই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য অনুরোধ করা হয়েছে কমিশনকে। বিএলও নিয়োগ তো ইআরও থেকে হচ্ছে, ইআরও করছে, ডিও অ্যাপ্রুভাল নিয়ে পরে সেটা শিক্ষা দপ্তরকে জানানো হচ্ছে তো যে তাদের দরকার ইনফরমেশন আছে। এদিন পর্ষদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। পর্ষদ এই আশঙ্কা প্রকাশ করছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এইভাবে যদি শিক্ষকদের আবার আপনারা তুলে নেন তাহলে পরীক্ষাটা নেব কিভাবে। এটার মধ্যে এক ধরনের মানে কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর মানে পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতার প্রতিফলন করছে এই ধরনের আচরণে। আমি পর্ষদকে সমর্থন করছি। পরীক্ষা ব্যবস্থায় যাতে সমস্যা না হয়, এইটা আমারও একজন অভিভাবক হিসেবে, বাংলার একজন ছাত্রের অভিভাবক হিসেবে আমারও আবেদন যে সেদিকটা যাতে নির্বাচন কমিশন নজর দেন। কিন্তু কারা চিঠি লিখছেন তারা কখনো শিক্ষা দপ্তরকে একটা চিঠি লিখেছেন যে বছরকে বছর প্রত্যেক বছর 2 লাখ 3 লাখ করে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন? একদিকে শুনানিতে নজরদারির জন্য যেমন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়োগ করা হবে, তেমন মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরেও অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন এই দফতরের বাইরে রাতভর অবস্থান, স্লোগান, বিক্ষোভ করেছে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচনী আধিকারিকের বর্তমান এবং নতুন 2 দফতরেই 24 ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স কবে আসছে এটা আমি কি জানি। নির্বাচন কমিশনের যদি এই অবস্থা হয় যে তাদের রক্ষা করতে সেন্ট্রাল ফোর্স লাগবে, তাহলে ভোটারদের কি দশা হবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো ব্যবস্থা, কোনো জায়গা নেই। সম্প্রতি এই জল্পনা শুরু হয়েছিল যে এসআইআর পর্ব চলাকালীনই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন। সেই জল্পনা সত্যি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেওয়া নির্বাচন কমিশনের চিঠিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে 24 ও 25শে নভেম্বর কলকাতায় সিইও দপ্তরের সামনে বুথ লেভেল অফিসার ও রাজনৈতিক দলের কর্মীদের ভিড়ের জন্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তারা এত ভয়ে ভীত যে স্টেট পুলিশ এবং অ্যারেঞ্জমেন্টের উপরে নিজেদের উপরে ভরসা রাখতে পারছে না, নিজের স্টাফেরও ভরসা রাখতে পারছে না। তারা কি করে মানুষকে নিরাপত্তা দেবে? আমরা বারবার বলেছি, নবান্নকে শায়েস্তা করতে হলে কোনো 56 করতে পারেনি, সব জেলে বেড়ে যাচ্ছে যত দুর্নীতিগ্রস্ত, 356 করতে পারবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো তারা চেয়েছে বিজেপিকে এইসব কথা বলার জন্যই সুযোগ করে দিয়েছে। পুলিশ ছিল, নিরাপদ আছে তো। নির্বাচন কমিশনের কি অসুবিধা হয়েছে? কোথাও তো কোনো অসুবিধা হয়নি, কোনো নিরাপত্তার তো বিঘ্ন ঘটেনি। তাহলে কেন্দ্রীয় বাহিনীর কথাটা আসছে কোথার থেকে? শনিবার রাজ্যের বিএলওদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটাররা অনেকে এখন শুনানির অপেক্ষায়। অন্যদিকে খসড়া তালিকায় নানা ভুলভ্রান্তির অভিযোগও সামনে এসে চলেছে। যেমন জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত কলেজ স্ট্রিট এলাকার দম্পতি গৌতম পাত্র ও শিবানী পাত্র বাড়ির 7 জন সদস্য এসআইআর এর ফর্ম জমা করেছিলেন। বাকি 5 জনের নাম তালিকায় থাকলেও বাদ গেছে 2 জনের নাম। বাতিল ভোটার তালিকায় তাদের নামের পাশে লেখা স্থায়ীভাবে স্থানান্তরিত। আমরা ওটা মিথ্যা কথা বলেছে। আমরা অন্য জায়গায় যে শিফট হয়েছে এটা বলছে, এটা আমরা মানে অন্য জায়গায় কোনো শিফট হয়নি, আমরা এখান থেকেই আছি, এখানেই আছি অনেক বছর ধরে।
আমরা ভোট দিই এখানেই সিটি কলেজে, এখানে ভোট মানে আমাদের ভোট দেওয়া হয়, কিন্তু আমাদের সবাই পরিবার, সব পরিবার আমাদের এখানেই হয় ভোটটা, কিন্তু আজকের আমাদের নামটা কেন আমাদের ক্যান্সেল করা হলো? বছর 62 গৌতম পাত্র বিশেষভাবে সক্ষম। দীর্ঘদিন ধরে কলকাতা মেডিকেল কলেজে টেলিফোন বুথ চালান তিনি। তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি বিএলওকে জানিয়েছেন তারা। এসআইআর ফর্ম ফিল আপ করে সব কিছু দেওয়ার পরে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী এবং আমার বাড়িতে আমার ভাগনাদের সবার দিয়েছি, কিন্তু খসড়া লিস্টে দেখা গেল সকলেই নাম উঠেছে, প্রকৃত আমি যে গার্ডিয়ান আমার ছেলে মেয়ে, বাবা মার লিস্ট আমার স্ত্রীর লিস্টে বাদ গেছে। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 73 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেরই বাসিন্দা দাসাই সাউ। তার অভিযোগ, পরিবারের 5 জন সদস্যের নাম তালিকায় নেই, মাত্র 2 জন সদস্যের নাম এসেছে খসড়া ভোটার তালিকায়। মিত্র ইনস্টিটিউশনের বুথে এসে সুপারভাইজার বিএলওর কাছে অভিযোগ জানান তিনি। আমাদের বিএলওরা যথাযথভাবে প্রত্যেক দিনই ওনাদের ওখানে গেছে এবং ওনার উচিত ছিল হয়তো যখন ওনার পরিবারের 2 জনের নাম উঠেছে কেন ওনার ওঠেনি সেইটা যদি উনি একবার জানতে চাইতেন, এবং সেটা উনি করেননি। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের পাট্রোলে ওনার নাম নেই, সেই জন্যই হয়তো এনুমিনেশন ফর্মটাও আসেনি। এরপরেই ভোটারকে ফর্ম 6 পূরণ করার পরামর্শ দেন বিএলও। সমস্যাটা যেখানে পুরনো বাড়িতে থাকছিলাম ওইখান দিয়ে এই নতুন বাড়িতে এসেছি, 22/1 হয়েছে রেজি, তো ওইখান দিয়ে নামটা তো ট্রান্সফার জন্য করেছিলাম, নতুন ভোটার আইডি কার্ডও হয়ে গেছে, কিন্তু নামটা ওইখান দিয়ে কেটে গেল আর এইখানে আসলো না। কতজন ছিল আপনার প্রতি পরিবারে, কতজনের নাম? 7 জন ছিল, 2 জনে এসছে, 5 জনে কেটে গেছে। তো 2 জনেরটা এলো কি করে? তাদের বাড়িতে তো বিএলও গিয়েছিল, আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন? তো গিয়েছিলেন এসআইয়ের টাইমে, তো বললেন কি এইটা হয়ে যাক, তারপরে ফর্ম 6 এই সব ভালো করে শান্তিভাবে সার্ভে অফিসে গিয়ে করে দিতে। এদিকে কাকদ্বীপে আবার সামনে এলো আজব কাণ্ড। কোথাও কোথাও মা মেয়ের বয়সের ফারাক দেখা গেল মাত্র 8 বছর, আবার কোথাও বাবা ছেলের বয়সের ফারাক মাত্র 17 বছর। কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 30 নম্বর বুথ, এই বুথেরই বাসিন্দা সুজাতা রানী ঘোষ। মা পরমা ঘোষের সঙ্গে তার বয়সের পার্থক্য 8 বছর হওয়ায় খসড়া তালিকা থেকে বাদ গেছে নাম। আমি তো ফোন করে বলেছি, মারা বলছে বলে না কি করে এটা অসম্ভব হতো, তখন আমাদের ছোট্টবেলায় বিয়ে হয়েছে এরকম বলছিল। হ্যাঁ, তখন তো খেলাধুলা করছে, খেলাবাটি নিয়ে খেলাধুলা করছে। কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 143 নম্বর বুথ, বাবা সুজিত হালদারের সঙ্গে ছেলে সুদীপ্ত হালদারের বয়সের ফারাক মাত্র 17 বছর। এটা আমি কি করে বলবো, সেটা বাড়িতেই মা বাবা জানে। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 22+। আমার বয়স? বাবার বয়স 39। 2002 সালে আপনাদের তো নাম ছিল না? 2002 সালে নাম ছিল না? কে বলেছে আপনাকে? নথি বলছে 2002 সালে নাম ছিল কিনা সেটা তো বাবা মার কাছে আমি তো জিজ্ঞাসা করিনি, যে এরকম ডকুমেন্টস এসছে সেরকম জমা দেওয়া হয়েছে। এদিকে অনেক ভোটারের অভিযোগ, এসআইআর এর ফর্ম জমা দিল খসড়া ভোটার তালিকায় তাদের নাম আসেনি। খর্দা বিধানসভার বন্দিপুর পঞ্চায়েতের বাসিন্দা আমিনা বেগম, তার অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় তার নাম আসেনি। ওই জমা পড়েনি, ওই জন্যই ভয় লাগছে। হ্যাঁ, নাম আসেনি বলে। হ্যাঁ, জমা দিয়েছি। না, আমার নেই, আমার বাবার রয়েছে। হ্যাঁ, সব জমা দিয়েছি। তারপরেও বলছে জমা পড়েনি, কালকে দেখে এসলো সব জমা করতে, বলে পড়েনি। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবার খসড়া তালিকায় জীবিত ভোটারকে মৃত দেখানো নিয়ে শুরু হয়েছে শোরগোল। বর্ধমান দক্ষিণের পাঞ্জাবিপাড়ার বাসিন্দা মায়া দলুই, বর্ধমান দক্ষিণের 48 নম্বর বুথের ভোটার তিনি, কিন্তু অভিযোগ তারপরও খসড়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে তাকে। চিন্তায় আশঙ্কায় কান্নায় ভেঙে পড়লেন প্রৌঢ়া। আমি ভোট দিই, আমি এখনো জীবিত আছি, আমি চাইছি যে আমার যাতে ভোটার লিস্টের নামটা উঠে যায়। মৃত বলেই করা হয়েছে, কিন্তু আমি তো এখনো রয়েছি বেঁচে, লোকের বাড়ি কর্ম করে খাই, স্বামী তো হয়তো অন্ধকালা মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।